শুধু দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডিজিটাল ডায়ালগে। আজকে আমরা মূলত কথা বলবো ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি নিয়ে। অনেকেই আশঙ্কা করছেন যে বর্তমানে যে লিকুইডিটিটা আছে এটা আমাদের অর্থনীতিতে ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরের যে যথাযথভাবে হচ্ছে না বা কোভিডের কারণে অনেক কমে গেছে। ইভেন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট যেটা সেটাও কমে গেছে, যেটা আমরা দেখবো যে ব্যাংকিং সেক্টর থেকে গভর্নমেন্টের যে পরিমাণ বড় করার কথা ছিল সেটাও কিছুটা কমে গেছে। এই কারণেই ব্যাংকে লিকুইডিটি অনেক বেড়ে গেছে। তো এই অবস্থায় অর্থনীতিতে এর ইম্প্যাক্ট কি, এটা নিয়েই আমরা আলাপ করব আজকে। আমাদের আলোচনায় যাদের পেয়ে আমরা ধন্য, এর মধ্যে সবাই পরিচিত মুখ। আপনারা দেখবেন আমাদের সাথে আছে ডক্টর আহসানিস মনসুর স্যার। আমরা আরো পেয়েছি সৈয়দ মাহবুবুর রহমান ভাইকে, উনি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইভেন উনি ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব স্থানে আছে। স্যার, আমরা যদি কয়েকটা ফিগার নিয়ে প্রথমে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। স্যার, দেখা যাবে যে এক্সপোর্টের পরিমাণ আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে 2018 বা 2019কেও যদি ধরি, 20তে তো অনেকটা কোভিড ইম্প্যাক্ট ছিল। সো এক্সপোর্ট তেমন বাড়ছে না। ইম্পোর্টের পরিমাণ স্যার যদি আমরা জুলাই ডিসেম্বরের কথা ধরি, 19-20 যেখানে 27.1 বিলিয়ন ছিল সেটা কমে 25.2 বিলিয়ন হয়েছে। এটা যেমন একদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে তেমন ইনভেস্টমেন্ট হচ্ছে না সেটার দিক নির্দেশনা করে, আবার এট দ্য সেম টাইম এতে আপনার এক্সপোর্টের পরিমাণ যে কমছে সেটাও বোঝা যায়। কারণ আমাদের তো বিশেষ করে রপ্তানি খাতে মেইন কন্ট্রিবিউশন যেটা রেডিমেড গার্মেন্টস, তার ম্যাক্সিমাম পোর্শন র মেটেরিয়াল তো আমাদের ইম্পোর্ট হয়। এট দ্য সেম টাইম স্যার, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা জুলাই ডিসেম্বর 19-20 ছিল 1.7 বিলিয়ন মাইনাস, সেটা কিন্তু পজিটিভ হয়েছে স্যার 20-এ 4.3 বিলিয়নের মাধ্যমে। ফিগার ওয়াইজ দেখালে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থনীতি যে বহমান ছিল সেটা যে কিছুটা পরিমাণ ইম্প্যাক্ট সেটা বোঝা যাচ্ছে। আমাদের এখানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুবই ভালো পরিমাণ বেড়েছে। তো এটা যেমন ফিগার ওয়াইজ তাকালে খুবই স্বস্তির বিষয়, বাট সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এটা কিন্তু স্যার আশঙ্কাজনকভাবে কমে 8.4-এ চলে গেছে। এবং স্যার আরেকটা বিষয়, আমরা যদি লিকুইডিটির পরিমাণ দেখি, এখন টোটাল লিকুইডিটি ডিসেম্বর 2020-তে প্রায় বাংলাদেশি টাকায় 4,14,358 কোটি টাকা আছে, যেটা ডিসেম্বর 2019-এ ছিল 3,10,963। আমরা জানি কোভিডের কারণে প্রধানমন্ত্রী যে যুগ উপযোগী কিছু স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করেছিল, সেটার যোগান দেওয়ার জন্য কিছু স্ট্যাটিউটরি রিজার্ভ রেশিও কমানো হয়েছিল। তার মাধ্যমে $46,000 মতো অ্যাড হয়েছিল। বাট আমরা ডিসেম্বর 19-এর সাথে যদি ইয়ার টু ইয়ার কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে 1,04,000 প্লাস মাইনাস কোটি টাকা কিন্তু লিকুইডিটিতে অ্যাড হয়েছে। তো তাহলে 46,000 যেখানে শুধুমাত্র স্ট্যাটিউটরি রিজার্ভের কারণে বাড়ার কথা, সেক্ষেত্রে যে আরো বেশি স্যার প্রায় 58,000 করোড় টাকা বাড়লো, এটা কিন্তু স্যার প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটা তেমন হচ্ছে না, এটাই কারণ। তো এগুলো নিয়ে আমরা আলাপ করব। শুধু দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের সাথে অ্যাড হয়েছে ডক্টর মশিউর রহমান, অনারেবল অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার। স্যার, আপনাকে স্বাগত। আহসানিস মনসুর স্যার, আমরা যে বিষয়টা আলাপ করছিলাম এই ব্যাপারে আপনি যদি একটু কাইন্ডলি আলোকপাত করতেন। আমি আপনার আজকের আলোচ্য বিষয় নিয়ে যেটুকু বলবো সেটা হলো যে বাংলাদেশের যখন কোভিডের প্রভাবটা যখন প্রথমে পড়লো, তখন আমরা সবাই এবং অনেকেই চিন্তিত ছিলাম যে কিভাবে আমাদের পলিসি মেকার্সরা রেসপন্ড করবে এই ক্রাইসিসটাকে। এবং এটা নিয়ে আমার মনে আছে আমি মার্চের মনে হয় 28 তারিখের দিকে একটা ডেইলি স্টারের আর্টিকেলও লিখেছিলাম যে ফার্স্ট রিয়াকশনটা হওয়া উচিত ইজিং অফ মনিটারি পলিসি, এবং এটা খুব তাড়াতাড়ি একটা রেসপন্স নিয়ে আসবে, যেটা মাধ্যমে লিকুইডিটিটা সাপোর্ট দিতে হবে। কারণ বিজনেস যেন চাকাটা ঘুরতে থাকে, উই হ্যাভ টু গ্রিজ দ্য হুইলস অফ দ্য ইকোনমি। তো সেটার সাথে মোটামুটি একই ধরনের পলিসি নিয়ে বাংলাদেশ ব্যাংক, ভবিষ্যতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যে
পলিসিগুলো দিয়েছে সেটা কিন্তু মোটামুটি ভাবে ওই ইজি মনিটারি পলিসির সাথে সঙ্গতিপূর্ণ। এবং সেটা কি কি ছিল, সেখানে ওই স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্ট এগুলো জিনিসগুলোকে কিছু কমিয়ে লিকুইডিটি ইনজেকশন ইমিডিয়েটলি করা হলো। তারপরে যেটা করা হলো যে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সাপোর্ট, দ্যাট ওয়াজ ব্যাংক লেড, কিন্তু বাংলাদেশ ব্যাংক সেখানে লিকুইডিটি সাপোর্টটা দিল 50% পর্যন্ত। তো প্রণোদনা প্যাকেজের সাইজটা যদি 1,20,00,000 মতো হয়, 20,000-এর মতো হয়, সরি 1,20,000 কোটি টাকার মতো হয়, তাহলে এটার অর্ধেক টাকা যদি আমরা ধরে নিই রাফলি, তাহলে প্রায় 60,000 কোটি টাকার সমপরিমাণ লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সেখানে একটা প্রস্তাবনা নিয়ে আসলো এবং এটা বহুলাংশে এটা বাস্তবায়িত হয়ে গেছে। ফলে একটা বড় একটা অংশ অর্থ কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এইভাবেও রিলিজ হয়েছে অর্থনীতির মধ্যে। দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা আমাদের জন্য একটা আই উড সে প্লেজেন্ট সারপ্রাইজ বাট নট আনএক্সপেক্টেড এন্টায়ারলি ইফ ইউ লুক অ্যাট অ্যারাউন্ড দ্য গ্লোব। সেটা কি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ইকোনমিক স্লোডাউন করেছে, আমাদের ইম্পোর্টও স্লোডাউন করেছে, সেই জন্য আমাদের ইম্পোর্টের চাহিদাটা কম একদিকে, অন্যদিকে আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ একটা ডেভেলপমেন্ট দেখেছি রেমিটেন্সের প্রবাহে। সেটা রেমিটেন্সই হোক বা সেটা বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগই হোক, মানে বাংলাদেশি ডায়াসপোরা থেকে বিনিয়োগই হোক, বা সেটা রিটার্নিরা টাকা নিয়ে যেটাই আসুক না কেন, এই টাকাটা এসছে এবং টাকাটা আমাদের দেশে আমাদের রিজার্ভে সংযোজিত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যখনই একটা ডলার বাংলাদেশে চলে আসে, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে ওই ডলারটা যাতে ইন্টারব্যাংক মার্কেটে কোনো তারল্য সৃষ্টি না করে। এটার মূল কারণটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটকে অ্যাপ্রিসিয়েট করতে দেওয়া যাবে না। একদিকে ডলারের ডিমান্ডটা পতন হয়েছে বিকজ ইম্পোর্ট নাই, অন্যদিকে ডলারের সরবরাহ বেড়েছে রেমিটেন্সের মাধ্যমে, ফলে এক্সেস সাপ্লাই অফ ডলার হয়ে গেছে আমাদের বাংলাদেশের ইন্টারব্যাংক মার্কেটে। এবং এই এক্সেস সাপ্লাইটা যদি বাংলাদেশ ব্যাংক কিনে না নেয় থ্রু অফিসিয়ালি ক্রিয়েটেড ডিমান্ডের মাধ্যমে, তাহলে এটা ইট উইল লিড টু কোলাপস ইন ডলার প্রাইস এগেনস্ট টাকা। সেটা কিন্তু আমরা হতে দিতে চাই না, সরকারও চায় না, কারণ সেটা হলে পরে টাকা অ্যাপ্রিসিয়েট করে যাবে এবং আমাদের রপ্তানির এমনি অবস্থা বেশি ভালো নয়, সেটা আরো খারাপ হয়ে যাবে। তো সেই কারণে বাংলাদেশ ব্যাংক ডলারটা কিনে নিচ্ছে এবং সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভে, যে ব্যাপকভাবে প্রায় $5 বিলিয়ন উপর মার্কেট ইন্টারভেনশনে বাংলাদেশ ব্যাংক কিনেছে। এটার সাথে আবার আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে যে সরকারিভাবেও কিন্তু বিভিন্ন কারণে কোভিড এর সাথে সম্পৃক্ত এবং ইকোনমিক শক অ্যাবজর্বের ক্যাপাসিটি বাড়ানোর জন্য বিভিন্ন সোর্স থেকে বেশ কিছু অর্থ, কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশে রিলিজ হয়েছে মার্চ মাসের পরে বা এপ্রিল মে জুন জুলাই আগস্টের দিক থেকে। সেই টাকাটাও কিন্তু যেটা হয় কাউন্টারপার্ট মানি, সরকার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে ডলারটা বা ফরেন এক্সচেঞ্জটা এবং বিনিময়ে টাকা নিয়ে সে টাকাটা খরচ করেছে বা খরচ করছে। তো এই হচ্ছে এই চিত্রের মাধ্যমে তখন আমরা দেখতে পাই যে কতগুলো জায়গাতে তাহলে টাকা এক্সেস লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। একটা হচ্ছে যে ইন্টারভেনশন, যেটা আমরা দেখলাম যে পলিসি রেটগুলো কিছু যদি কমিয়ে দেওয়া হয় সেটার মাধ্যমে লিকুইডিটি ইনজেকশন। দ্বিতীয় হচ্ছে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে লিকুইডিটি ইনজেকশন, বাংলাদেশ ব্যাংক সরাসরি হাই পাওয়ার মানি ইনজেক্ট করলো। তৃতীয়ত যেটা হচ্ছে যে ডলার কেনার মাধ্যমে হাই পাওয়ার মানি ইনজেকশন হলো এবং ব্যাপকভাবে ডলার কেনা হয়েছে। আমরা জানি ডলার রিজার্ভ বেড়েছে $11 বিলিয়ন মতো। $11 বিলিয়ন ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের যদি সরাসরি 80-85 টাকা করে ধরি, 90,000 কোটি টাকার উপরে। তো সে টাকাটা বাজারে চলে এসছে। তো এই সার্বিক পরিস্থিতিতে আমরা দেখছি যে লিকুইডিটি সাপ্লাইটা যেটা অর্থনীতির জন্য যা দরকার ছিল তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এখন বর্তমান প্রেক্ষাপটে। একই সাথে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যে চাহিদাটা, অর্থাৎ ঋণের যে চাহিদা, যেটা লিকুইডিটি যদি আমরা সাপ্লাই করলাম কিন্তু সেটা তো ব্যবহৃত হতে হবে অর্থনৈতিক কার্যক্রমকে জেনারেট করার জন্য, সেটা কিন্তু বাড়ছে না। প্রাইভেট সেক্টর ক্রেডিটটা মোটামুটি স্লোত হয়ে কমতে কমতে এখন 8.4% নিচে আছে এবং এটা আরো অনেক বাড়া দরকার। সেখানে আমরা সেটা দেখছি না, প্রাইভেট সেক্টর এখনো সেইভাবে উদ্যম বা উদ্দীপনা নিয়ে যে বিনিয়োগ করবে বা বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে, আমদানি শুরু করবে, সেটা আমরা এখনো দেখছি না। যে কারণে এই ডলারের সরবরাহটা
রয়ে যাচ্ছে এবং সেটার সাথে করসপন্ডিং তারল্যের সরবরাহটাও রয়ে যাচ্ছে। এবং এই প্রেক্ষাপটেই আজকের আমাদের এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে। এখন ইস্যু হচ্ছে যে পলিসি ইস্যু কি নেওয়া যায়। আমরা আমাদের সাথে আরো অন্যান্য বক্তা আছেন, হয়তো তারা আরো কিছু বলবেন। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে এই যে এক্সেস লিকুইডিটি আসার পিছনে কি কি কারণ। আমি এই পর্যায়ে মাহবুব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। মাহবুব ভাই যে বিষয়টা বিভিন্ন মহল থেকে বলছে যে এই যে স্লোয়ার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটা 8.5-এ চলে যাচ্ছে, যেটা আমাদের যে বাজেটের সময়ও যেটা টার্গেট করা হয়েছিল তার চেয়ে অনেক নিচে, এবং বিগত কয়েক বছরের চেয়েও স্লাইটলি নিচে আছে। আমাদের যে ভেরিয়াস স্টিমুলাস প্যাকেজ যেটা দেয়া হয়েছিল, যেটা 50% অফ ফান্ডিং বাংলাদেশ ব্যাংক থেকে আসছে, বাট আপনার এখানে ওই যে ক্লায়েন্ট অ্যান্ড ব্যাংকের রিলেশনশিপের ভিত্তিতে কিছু ক্রেডিট এক্সটেন্ড করার কথা ছিল, যদিও লার্জ এন্টারপ্রাইজের জন্য খুব ভালো ইমপ্লিমেন্টেশন হয়েছে, চালু যেটা বললো, বাট এসএমই সেক্টরের জন্য ইমপ্লিমেন্টেশনটা তেমন হয়নি। এবং এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে অনুরোধ জানানো হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের পলিসিগত কিছু চেঞ্জ করতে হবে, বিশেষ করে ক্রেডিট রিস্কের ব্যাপারটা। এখন পর্যন্ত সেখানে তেমন কোনো চেঞ্জ আসেনি। দেন আরেকটা ইস্যু যেটা দেখা চিন্তা করা হচ্ছিল, ডলারের ইস্যুটা তো স্যার বললই, এবং রেমিটেন্সের ইস্যুটাও বললো। ইভেন গভর্নমেন্ট যে স্পেন্ডিং, সেটাও আপনার কিন্তু অনেকাংশে কমে গেছে। ইভেন প্রাইভেট ব্যাংকিং সেক্টর থেকে গভর্নমেন্টের যে পরিমাণ লোন নেওয়ার কথা ছিল সেটাও কমে গেছে, যে ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে অনেক আপনার ইনভেস্টমেন্ট কমে যায়। অর্থনীতিতে চলমান রাখার জন্য গভর্নমেন্ট স্পেন্ডিংটা বাড়িয়ে দিবে, এইটাই স্বাভাবিকভাবে চিন্তা করা হয়। যদিও জীবনের অনেক ঝুঁকি আছে, বাট বাংলার মানুষ তো জীবনের চেয়ে জীবিকাকে বেশি প্রায়োরিটি দিয়ে আবার নতুন উদ্যমে কাজে নেমে পড়ছে। এই অবস্থায় কেন এমনটা হচ্ছে, যদি আপনি ব্যাংকিং সেক্টরের লোক, যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আমি যদি ক্রেডিট গ্রোথের কথা বলি, ক্রেডিট গ্রোথটা কিন্তু আসলে স্লো ডাউন করা শুরু করে আজকে শুধু কোভিড সময় থেকে না। আমি যদি 2017 সালে যাই, আমার যদি মনে পড়ে, যখন ওই এডি রেশিও নিয়ে কথাবার্তা হচ্ছিল, যখন বেসিক্যালি লিকুইডিটি টাইটেনিং হয়ে যাচ্ছিল, ইনফ্যাক্ট সেই সময় থেকেই 85 থেকে চলে গেল 83.5, এবং এটা টাইম দিচ্ছিল জুনে হবে, সেপ্টেম্বরে হবে। তখন থেকে বেসিক্যালি লিকুইডিটি প্রথমে টাইটেনিং হয়ে গেল এবং ব্যাংকগুলোর ক্রেডিট গ্রোথ আস্তে আস্তে কমে গেল। এবং তখন যে কমে গেল, একসময় কিন্তু আমাদের ক্রেডিট গ্রোথ 16-17% কিন্তু আমাদের হয়েছিল। বাট আনফর্চুনেটলি আমি যদি মনে করতে পারি ঠিক মতো, 18 সাল থেকে কিন্তু ক্রেডিট গ্রোথ কমে আসছে আস্তে আস্তে। এবং যখন বিশেষ করে আমাদের সে কোভিডের জন্য যখন মার্চের শেষ উইকে যখন আমাদের সাধারণ ছুটি ঘোষণা করলো, তারপরে স্বাভাবিকভাবে যেটা দেখা যায় যে যিনি ইনভেস্টমেন্ট করবেন তাকেও তো শিওর হতে হবে কি করবেন, এবং স্বাভাবিকভাবেই তিনি ওই চিন্তা করছিলেন যে করবেন কি করবেন না। এবং তার পরবর্তী দেখা গেল যে যেটা আমাদের একটা মেইন থ্রাইভিং সেক্টর, সেটা হচ্ছে গার্মেন্ট, যেটা রেডিমেড গার্মেন্টসকেও দেখলাম যে যেহেতু আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে এক্সটার্নাল ওয়ার্ল্ডে, সো ওখানেও কোভিড মানে বেশ স্ট্রংলি কিন্তু ইম্প্যাক্ট করলো। আমরা যদি ইউরোপে দেখি বা ইভেন আমেরিকা দেখি, যারা আমাদের মেজর বায়ার, সেখানে কিন্তু কোভিড কিন্তু আনকন্ট্রোলেবল ইতে হয়ে গেল। আমরা কিন্তু সেই হিসেবে অনেক ভালো ম্যানেজ করেছি, আল্লাহ তাআলার রহমতও ছিল, সবকিছু মিলে কিন্তু আমরা মাচ বেটার অফ। তো যেটা হয়েছে যখন এই আপনার এক্সপোর্টটা হয়নি, এবং এক্সপোর্টের উপরে কিন্তু আমাদের অনেক লোকাল ইন্ডাস্ট্রিও ডিপেন্ডেন্সি আছে। তো এবং অ্যাকর্ডিংলি আমরা দেখলাম যারা যারা যে ব্যবসা করা আমাদের রিস্ক নিতে হয়, যখন দেখতে পাচ্ছে যে সামনের সময় কি হবে না হবে এটা বুঝতে পারছিলেন না, আমরা দেখছিলাম যে আস্তে আস্তে ইনভেস্টমেন্টে গ্র্যাজুয়ালি স্লো ডাউন করে গেল। এবং ইন এনি কেস আপনি জানেন যে আমাদের আসলে জিডিপির প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু হ্যাজ গট স্ট্যাগনেটেড, 20-21% কিন্তু এটা এখন স্ট্যাগনেট করে গেছে, এরপরে কিন্তু হচ্ছে না। আমাদের জিডিপি গ্রোথ মেইন থ্রাস্টটা কিন্তু আসছে গভর্নমেন্ট লেভেল থেকে। সরকার অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার বড় বড় মেগা প্রজেক্ট দিচ্ছেন, সেটারই কিন্তু আসলে আমি যদি বলি এখন এই মুহূর্তে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চলমান হচ্ছে আপনার ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং। এই যে প্রজেক্ট অর্ডারগুলো হচ্ছে বড় বড়, সেই সমস্ত প্রজেক্টের আমাদের যারা প্রাইভেট সেক্টরে যারা ওয়ার্ক করে, যারা কন্ট্রাক্টররা আছেন, তারাই কিন্তু বেসিক্যালি এখন প্রচুর কাজ করছেন, এবং ব্যাংকিং সেক্টরের সিগনিফিকেন্ট পিস কিন্তু এখন এই কন্ট্রাক্টর ফাইন্যান্সিং এ যাচ্ছে আমাদের। এবং তারপর আমার গত বছর আমি চিন্তা করি ইয়ার অন ইয়ার আমার যতটুকু মনে পড়ে প্রায় 14% মতো আপনার কিন্তু ইম্পোর্ট
কমে গেছে, যেটা একটু আগে মনসুর ভাই বলছিলেন। আসলে ওই যে কমে গেছে, আপনার হুন্ডি পেমেন্ট কমে গেছে, আপনার আন্ডারহ্যান্ড পেমেন্ট গুলো হচ্ছিল না, ইম্পোর্ট অফ ক্যাপিটাল মেশিনারি হচ্ছে না, সাথে সাথে কিন্তু আপনার ডিমান্ড ফর ডলার ডেফিনেটলি হ্যাজ গন ডাউন, যাতে করে নর্মাল চ্যানেলে মানে লিগ্যাল চ্যানেলে কিন্তু আপনার টাকা পয়সা আসা শুরু করলো। এবং যেই জন্য আমরা গত 6 মাস ধরে দেখছি অলমোস্ট $2 বিলিয়ন পার মান্থ এসছে। এবং তাতে করে দেখা গেছে প্রায় গত 6 মাসে প্রায় 22, গত বছরে প্রায় আমরা $22 বিলিয়ন এসছে এই আমাদের এই রেমিটেন্স। সো ওই একটা কারণ ছিল যার জন্য, যেহেতু ডিমান্ডটা নাই, আমরা দেখতে পাচ্ছিলাম না যে আসলে গ্রোথটা। মাঝে মাঝে কিছু স্পাইকস দেখেছি আমরা, হয়তো 8.5 থেকে 9 গেছে, 9.5 প্লাস করেছে। কেন হয়েছে? সেটা হয়েছে একমাত্র কারণ ছিল স্টিমুলাস প্যাকেজ যখন, বিশেষ করে যেটা আপনি একটু বললেন, লার্জ ইন্ডাস্ট্রিজ কিন্তু আমরা স্টিমুলাস অলমোস্ট 95% আমাদের ডিসবার্সমেন্ট হয়ে গেছে। সো ওইটার যে মাসে আমরা করেছিলাম সেই মাসে দেখবেন যে আমাদের একটু স্পাইক হয়েছে। এখন এরপরে যে সিএম আপনার যে কর্টেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এইখানে আপনার আমরা দেখতে পাচ্ছি ইয়েস আপনার এখন পর্যন্ত সম্ভবত 60% মতো বোধহয় আমরা অ্যাচিভ করতে পেরেছি ওভারঅল ইন্ডাস্ট্রি হিসাবে, যেটা আমাদের মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এই মার্চের মধ্যে করতে হবে। এখন যেটা হয়েছে যে ধরেন অবশ্যই এখানে ব্যাংকারদের আমি বলবো একটা আই উড সে ফেলিয়ার বলবো না, আমি বলবো ইনকেপেবল ছিলেন ইন টার্মস অফ মিটিং দ্য নাম্বার, হয়তো ম্যানেজ করা যায়নি। বাট এখানে কিছু ঘটনাও ছিল, বিকজ বাই দ্য টাইম এসএমই সিএসএম এর যে সমস্ত কিছু বাংলাদেশ ব্যাংকের যে কিছু গাইডলাইন ছিল ওগুলো চেঞ্জ করতে করতে আলটিমেটলি যখন ফাইনালাইজেশন হলো, তখন ইফ আই এম নট রং এটা অক্টোবর হয়ে গেছিল, যে কি করতে পারবো আমাদের কোন মানে কোন পার্টিকুলার সেগমেন্ট এখানে কিছু অ্যালোকেশন ছিল সেগুলো আবার রিড্রাফট করা হলো। তারপরে আপনার ধরেন এটা কি আপনার 18 মাসের হবে কিংবা 12 মাসের হবে কিনা, ইএমআই ভিত্তিক করা যাবে কিনা, কিছু কিছু পলিসি ডিসিশন আমরা পেতে পেতে একটু সময় লেগে গেল। আরেকটা যেটা ছিল যে আপনারা জানেন যে গত বছর কিন্তু প্রলং বন্যা ছিল, দুটো বড় বন্যা এসেছিল, এবং আপনার স্মল মিডিয়াম বা বিশেষ করে স্মল কটেজ এগুলো কিন্তু ড্রাইভ করে আপনার ব্রাঞ্চ লেভেল থেকে। এবং আপনার এখানে দেখা যায় যে আপনার দেখা যায়, এবং কোভিড তো একটা ছিল, সো দেখা গেল যে আপনার কোভিডে অনেক আক্রান্ত ছিল, আমাদের ব্রাঞ্চের অনেকে আক্রান্ত ছিল, অনেক যাদেরকে লোন দিব তারা আক্রান্ত ছিল। এই সবকিছু মিলিয়ে, এবং যখন ধরেন অ্যাপ্লিকেশনটা আনতে গেল ওনারা ঠিকমতো দিতে পারছিলেন না, কেন কোভিডে কিছু এটা যদি ফ্যাসিলিটি নিতে হয়, কিছু আপনার সাপোর্ট লাগে, কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, এগুলো করতে গিয়ে আমাদের ব্যাংকারদের কিছু এখানে আমি বলবো যে আমরা ফেল, যার জন্য আমরা করতে পারিনি। তো আমরা আশা করছি সেপ্টেম্বর এই মার্চের মধ্যে করে ফেলবো। আরেকটা জায়গায় আমার মনে হয় ব্যাংকার অলসো আই থিঙ্ক আটারলি ফেল, সেটা হচ্ছে ইন টার্মস অফ মিটিং দ্য এগ্রিকালচারের যে 5,000 কোটি টাকা যে টার্গেট ছিল, সেটাও আমরা কোনো মোস্ট অফ দ্য ব্যাংকস আমরা মনে করতে পারিনি। এবং সেটা কারণ হচ্ছে যে ডিরেক্টলি কিন্তু আসলে ব্যাংক কিন্তু আপনার এগ্রি লোন দেয় না মোস্টলি, এবং সবখানে কিন্তু উই রাইড অন এমএফআইস, এবং যেখানে যেহেতু ডিরেক্টলি লোন দিতে হবে ওই একই কারণ ছাড়াও আরেকটা হচ্ছে যেহেতু আমাদের ডিরেক্ট লোন দেওয়ার সেই অভিজ্ঞতা নাই, আমাদের সেই ক্যাপাসিটি নাই, তার জন্য কিন্তু আমরা ওখানে দিতে পারিনি। বাট এগেইন উই আর হোপফুল যে বাই ইনশাআল্লাহ বাই মার্চ আমরা যেহেতু র্যাম্প আপ করছি, আমরা ব্রাঞ্চ লেভেলে পুশ করা হচ্ছে, ব্রাঞ্চ লেভেলে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি যে এলিগেশনটা আমাদের ব্যাংকারদের বিরুদ্ধে এসে সেটা আমরা কভার করতে পারবো। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি, আসলে ব্যাংকারদের মধ্যে কেন একটা ইনহিবিশন কাজ করছিল, কারণটা হচ্ছে যেখানে ব্যাংকিং সেক্টর কিন্তু হ্যাজ বিন স্ট্রাগলিং ফর দ্য নাম্বার অফ ইয়ার্স, ফর লাস্ট নাম্বার অফ ইয়ার্স, নট কোভিড, কোভিডের আগে কিন্তু একটা স্ট্রাগল ছিল। যা গভর্নমেন্ট এমনি তো আমাদের বাংলাদেশের ব্যালেন্স শিট গুলো ব্যাংকের খুবই ছোট ছোট ব্যালেন্স শিট, তো সেইখানে গিয়ে যখন দেখা গেল যে এটা গেলে রিস্ক, এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ব্যাংক আপনাকে হয়তো 50% আপনাকে ইয়ে করছে, আপনাকে ফান্ড লিকুইডিটি দিচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা কিন্তু আলটিমেটলি রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি অন দ্য ব্যাংক সাইড। যার জন্য ব্যাংকাররা বিশেষ করে ব্রাঞ্চ লেভেলে ম্যানেজাররা বা ব্রাঞ্চ লেভেলের কলিগরা আমাদের যারা আছেন তারা ওইভাবে সাহস পাচ্ছিল না। সেখানে আমাদেরকে হেড অফিস থেকে বা আমাদের বোর্ড লেভেল থেকে উই হ্যাড টু গিভ দেম পুশ, উই হ্যাড টু গিভ দেম সাম লেভেল অফ কমফোর্ট, যে এটা করলে অসুবিধা হবে না। আপনারা জানেন যে আমাদের এখন লোন খারাপ হয়ে গেলে অনেক সময় অনেক ধরনের আমাদের এনফোর্সমেন্ট বডি আসে যারা আমাদেরকে এইসব ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন করে, অনেক কিছু সমস্যা হয়। সেই সব কারণে কিন্তু দেখা যায় যে আমাদের কলিগরা খুব এইসব ছোটখাটো লোন দিয়ে যদি খারাপ হয়ে যায়, যদি কোনো সমস্যা হয়, সেই ব্যাপারে কিন্তু তাদের একটা ইনোভেশন থাকে যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমাকে ল এনফোর্সমেন্ট বডি বা কারা এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে, আমি কিভাবে আমার প্রোটেকশন দেবো। এই সব কিছু কারণে আসলে আমাদের এখানে হয়েছে। বাট আই এম হোপফুল যে বাই মার্চ আমরা এই নাম্বারগুলো অ্যাচিভ করতে পারবো। বাট ইন টার্মস অফ ক্রেডিট গ্রোথ আই ডোন্ট ফোরসি এটা হয়তো আগামী এক কোয়ার্টারও আমরা পারবো না। যেটা ধরেন যেটা আমাদের মনিটারি পলিসি ইয়ে ছিল প্রাইভেট সেক্টর গ্রোথে 14.5% গ্রোথ দে আর প্রজেক্টিং, এবারও যে রিভাইজ করা হয়েছে আমার মনে হয় না আমরা
পারবো, যেখানে অলরেডি আমরা 8, সাড়ে 8 মধ্যে আছি। মিট দ্যাট। আমার মনে হয় আগামী জুন মাস নাগাদ উই ক্যান পসিবলি সি সার্টেন, যখন কোভিডে কিভাবে বাইরে শেপ নিবে। এখন দেখছেন আরো কিন্তু কোভিড ইজ টেক ডিফারেন্ট শেপ অ্যাজ বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাটাক মানে স্প্রেডটা ফাস্টার হচ্ছে, ইনফেকশনটা ফাস্টার হচ্ছে। সেইটা কিভাবে আমরা এটাকে অ্যাটেন্ড করতে পারবো তার উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথ এবং আমাদের এই ক্রেডিট ডিমান্ডটা। আমি এ পর্যায়ে একটু ডক্টর মশিউর রহমান স্যারের কাছে আসবো। স্যার, আমরা যদি লক্ষ্য করি, যেটা বলছিলাম যে ডিসেম্বর এন্ডে লিকুইড অ্যাসেটের পরিমাণ প্রায় 4,14,000 কোটি টাকার উপরে চলে আসছে, যেটা জুনেও ছিল 3,35,000 কোটি টাকা, বা আমরা যদি ডিসেম্বর 2019-এ দেখি 3,10,000 কোটি টাকা। তো এটা হওয়ার পিছনে ইভেন আমরা যদি সিআরআর রেশিও দেখি, এটা 5% থেকে 3.5%-এ কমিয়ে আনা হয়েছে। তো এখন এই যে এক্সেস লিকুইডিটি নিয়ে ব্যাংক বসে আছে, তো এটা তো ব্যাংকের একটা সেম টাইম সে প্রাইভেট সেক্টর থেকে বা বিভিন্ন জায়গা থেকে বড় করে তারপর আইডেল অ্যাসেট হিসাবে রেখে দিয়েছে, বাট এট দ্য সেম টাইম স্যার লাইবিলিটি উপর কিন্তু তার ইন্টারেস্ট বা এক্সপেন্সেস অনবরত ঘড়ির কাটার সাথে সাথে বেড়ে চলছে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে এখানে যেটা রেগুলেটরি রিজনে ব্যাংক লোনের ক্লাসিফিকেশন করছিলেন না, যেটা আপনার বলা হচ্ছিল যে আমরা যদি বিভিন্ন ডেভেলপিং এজেন্সির ফিগার দেখি, আর পরিমাণ প্রায় 1,22,000 কোটি টাকা ছিল। অনেকে আশঙ্কা করছে এখন যে বাংলাদেশ ব্যাংক ক্লাসিফিকেশনের আবার আগের পর্যায়ে চলে গেছে, এটা 2 লক্ষ কোটি টাকার উপরে হবে। তো এই পর্যায়ে ব্যাংকের উপর একটা ইম্প্যাক্ট আসবে। আবার এট দ্য সেম টাইম কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না, বাট এক্সপেন্সিভ ইনকাম হচ্ছে। এই অবস্থায় এজ এন টপ পলিসি মেকার স্যার, আপনি ব্যাংকিং ব্যবস্থাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা? হাসান মনসুর এবং মাহবুব রহমান ওরা তথ্য এবং বিষয়ের ব্যাখ্যা করেছে। এক্সেস সিকিউরিটি হওয়ার কারণ যেটা, একটি হলো তো এই রেগুলেটরি যেগুলো ছিল সেগুলো শিথিল করা, যেমন এডিআর, এনপিএল এর ক্লাসিফিকেশন, এনপিএল এর জন্য প্রভিশনিং ইত্যাদি রিল্যাক্স করেছে। আর সাথে সাথেই ফরেন রিজার্ভও বেড়েছে, থেকে খরচ করা যায়, এবং এক্সেস লিকুইডিটি হয়েছে বেশি, যার ডিমান্ডের তুলনায় বেশি। আর অন্যদিকে ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট, এটা এই 5% ইনফ্লেশনের ফলে এটা এফেক্টিভলি রিয়েল টার্ম নেগেটিভে চলে গেছে। নেগেটিভ ইন্টারেস্ট রেট এটা ইনভেস্টমেন্টে প্রমোট করা স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমান অস্বাভাবিক অবস্থায় সেই ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি না। এর একটি কারণ হতে পারে যে আমরা আগামীতে কি হবে সে সম্পর্কে কিছুটা অনিশ্চিত, এবং যারা ইনভেস্ট করেন তারা বর্তমান পরিস্থিতিকে একটু সামনের দিকে নিয়ে যান যে এই পরিস্থিতি হয়তো এরকমই চলবে যদি এটার একটা নাটকীয় পরিবর্তন না আসে। এবং সবটাই সংক্ষিপ্ত হলো এই কোভিডের কতদিন স্থায়ী হবে। তো সেদিক থেকে একটা আশাব্যঞ্জক কি হলো যে কোভিডের যে ভ্যাকসিন সেটা আমরা শুরু করেছি, কোভিডের ইনফেকশন ডেথ রেটও কমে গেছে, এবং এই কোভিড দেওয়ার বন্দোবস্ত সারা দেশে করা হয়েছে। কোভিড ইনশাআল্লাহ আমাদের নিয়ন্ত্রণে আসবে, যেখানে অর্থনীতি আবার স্বাভাবিক গতিতে ফিরে যাবে। আমার যেটা মনে হয় যে আমাদের এখন যে ইম্পোর্ট কম, এক্সপোর্টও কিছু সাফার করেছে, রেমিটেন্স বেশি হয়েছে, সরকারের যে অর্থ বা বাংলাদেশ ব্যাংক বা সরকার যে অর্থ দিয়ে সাহায্য করেছে, আর এগুলো কোন একটা সময় হয়তো এরপর একটা চাপ আসবে। যেমন এনপিএল এর যেটা বেড়েছে, মানে আগের সাধারণ নিয়ম অনুসারে এনপিএল বেড়েছে, কিন্তু এখানে রিল্যাক্স করার ফলে এনপিএলটা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। ক্লাসিফিকেশনও সরকার বিভিন্ন রকম সুবিধা সহজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সরকার। আর আরেকটি হলো যে প্রভিশনিং এর প্রয়োজনীয়তা আগের মতো নাই। এই সব কারণ মিলে লিকুইডিটিটা বেশি দেখা যাচ্ছে। আমার মনে হয় যে যেখানে আপনারা আরেকটা বলেছেন এসএমই খাতে টাকা যায়নি। এসএমই খাতের মধ্যে একটা অসুবিধা হলো যে ব্যাংক লোন দেবে,
ব্যাংক তার ক্লায়েন্টকে না চিনলে লোন দিতে পারে না। ব্যাংক যদি আগের থেকে এসএমই এবং এগ্রিকালচারের লোন দেওয়াতে একটু কম পারফরমেন্স থেকে থাকে, তাহলে এই পরিস্থিতিতে হঠাৎ করে বলা যাবে না যে ব্যাংক তাদের যে পরিমাণে লিকুইডিটি আছে এবং যে পরিমাণে দেওয়ার কথা বলা হয়েছে তারা রিস্ক নিয়ে সেটা দিতে পারবে, যেটা মাহবুবুর রহমান বলেছেন। মাহবুবুর রহমান যেটা বলেছেন এটা বোধহয় সরকারের দিক থেকে দেখা উচিত যে এই বর্তমান পরিস্থিতিতে সরকারের নীতি, বাংলাদেশ ব্যাংকও সেটাতে একই রকম নীতি গ্রহণ করেছে সরকারের সিদ্ধান্ত অনুসারে। তারা এই সকল লোন দেওয়ার জন্য রিফাইন্যান্স করছে, কিন্তু যে রিস্কটা তাদের কাছে থেকে যাচ্ছে, যেটা বলেছে মানে আমাদের সার্কুলার এগুলোতে বলা হয় যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের বেসিসে, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের বেসিসে তারা এত কনজারভেটিভ এবং শাই হওয়া স্বাভাবিক। তাদের রিস্কটা পরে আসবে, যেটা মাহবুবুর রহমান বললেন যে এই রিস্কটা বাংলাদেশ ব্যাংকের তদারকি করা বোধহয় যুক্তিসঙ্গত হতো। কিন্তু ঋণ দেওয়ার পরে যদি আরো 5-7টা এজেন্সি এসে ইয়ে করে, এখানে যদি এনকোয়ারি করে যে একে লোন দিলে কেন, ওকে লোন দিলে কেন, কারণ যে অল্প সময়ের ভিতরে অতিরিক্ত লোন দিতে হবে এবং আরো অতিরিক্ত বড়োয়ারের কাছে পৌঁছে দেবে, সেই সময় ওদের যে কনজারভেটিভ বা মোর রিয়ালিস্টিক অ্যাসেসমেন্ট যেটা, সেটা হয়তো করতে পারবে না, কিছুটা রিল্যাক্স হয়ে দেবে, না হলে এই টাকা যাবে না। এবং এই টাকা যদি না যায় তাহলে আমাদের অর্থনীতিতে যে কোভিডের সময়ও যে অর্থনীতির পারফরমেন্স দেখা গেছে এবং ভবিষ্যতে যেটা আমরা আশা করছি, এই সবটাই একটু বাধাগ্রস্ত হবে। তো আমার যেটা মনে হয় আপনাদের কথা শুনে এবং আমার অন্য দিক থেকে যেটা জানার সুযোগ হয়েছে, তার থেকে মনে হয় যে 2-3টে জিনিস বোধহয় ফলো করবে। একটা হলো যে প্রাইভেট লোন, প্রাইভেট এক্সপেন্ডিচার যেহেতু সাবডিউড বা হচ্ছে না যথেষ্ট পরিমাণে, অর্থনীতিকে সচল রাখার জন্য, অর্থনীতির প্রবৃদ্ধিটাকে ধরে রাখার জন্য বা উন্নত করার জন্য পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্টটা এইটা সাস্টেন করতে হবে। পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট করলে এই প্রাইভেট সেক্টরও এতে আসবে। যেমন মাহবুবুর রহমান বললেন যে এখন তাদের মেইন ক্রেডিটের একটা হলো যে কন্ট্রাক্ট ফাইন্যান্সিং, এই কন্ট্রাক্টগুলো সরকারই দিচ্ছে। সরকার যদি কাজগুলো না করতো তাহলে অর্থনীতির যে প্রবৃদ্ধির হার আমরা দেখি সেটা আরো নেমে যেত। সেদিক থেকে আমার মনে হয় ইটস এ সেন্সিবল থিং টু ডু। সেকেন্ড হলো যে এনপিএল এবং প্রভিশনিং এটা যে শিথিল করা হয়েছে, এই শিথিলটা কতদিন রাখা যাবে এটা বলা যায় না, কারণ এর সাথে বিদেশের লেনদেনও সম্পৃক্ত। তবে ইউরোপ এবং আমেরিকার যে অ্যাপ্রোচ, সেটা মনে হয় তারাও এই অর্থ সরবরাহের দিকে নজর দেবে এবং আকস্মিকভাবে এই রিগারাস ডিসিপ্লিনটা বোধহয় ইম্পোজ করবে না। অর্থাৎ পৃথিবীর সর্বত্রই যে অর্থনৈতিক এন্টিটিস গুলো আছে তারা সবাই একই রকম অর্থনীতির মধ্যে ভোগ করছেন, একই রকম পথে চলছে। আর একটা হলো যে প্রফেশনাল ম্যানেজার্স অফ ব্যাংকস, তাদের একটা সঙ্গত চিন্তা থাকে। সঙ্গত চিন্তাটা হলো যে লোনটা সে দিছে সেটা তো তার অ্যাসেট, এবং এই লোনটা ফিরে না আসা পর্যন্ত তার মোট লোনেবল ফান্ডটা বাড়ছে না, তাহলে সে লোন দেবে কি করে? এটা বোধহয় তাদের যখন একটু সামনের দিকে তাকায় তখন এই একটা আশঙ্কা তাদের মনে আসতে পারে। যারা ব্যাংকের পরিচালনা করেন তারা এটা ভালো বুঝতে পারেন। তা আমার মনে হয় যে আমরা যদি খুব সংক্ষেপে এটাকে দেখতে চাই তাহলে বলবো যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যে মনিটারি পলিসি গ্রহণ করেছে এটা খুবই সময় উপযোগী, কিন্তু এই উপযুক্তটা কতদিন থাকবে এটা নির্ভর করে কোভিড থেকে আমাদের রিকভারির জন্য কত সময় লাগবে। এবং ওই যে একটা আনসার্টেনিটি রয়ে গেছে, সেই আনসার্টেনিটি সম্পর্কে কেউ বলতে পারে না যে এতদিনে কোভিড শেষ হয়ে যাবে বা এতদিনে আমাদের ওই রিস্ক থাকবে না। তো এই রিস্কটাকে মনে রেখেই আমাদের যে অর্থনীতির পরিচালনা, অর্থনীতির যে গতি, সেটাকে সাস্টেন করতে হবে। যদি এই গতি না থাকে পরবর্তী সময় রিকভারিও কঠিন হবে, কিন্তু এই গতিটাকে যদি ধরে রাখতে পারি তাহলে কিছু সমস্যা হয়তো হবে, কিন্তু সেই সমস্যাগুলো উত্তরণের বেশি ক্ষমতা থাকবে যদি এই অর্থনীতির রিকভারি এবং অর্থনীতির যে প্রবৃদ্ধিটা হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে পারি। ধন্যবাদ স্যার। আমরা এনপিএল এর কথাটা ঘুরে ফিরে একটু আসলো। এনপিএল এর ব্যাপারে আমাদের সাথে একজন
ব্যারিস্টার আছেন, ব্যারিস্টার এম মাসুম। ওনার কাছ থেকে শুনবো এই যে রেগুলেটরি ব্যারিয়ারের কারণে ব্যাংকগুলো কমপ্লিটলি ইন 2020 কোনো রিজার্ভ বা প্রভিশন প্রোভাইড করলো না এনপিএল এর ব্যাপারে। এখন এই জানুয়ারিতে এসে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিল যে আর এটা এক্সটেনশন করা হবে না কিছু পেমেন্টের ব্যাপারে। এই যে হঠাৎ করে ব্যাংকগুলোর উপর যে একটা প্রভিশনের একটা চাপ পড়বে, এটাই ওভারঅল আপনার হচ্ছে ব্যাংকিং সেক্টরটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ব্যারিস্টার এম মাসুম? আমি যেটা দেখছি, ধরেন কোভিড এর আগে যদি আপনি দেখেন আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো চ্যালেঞ্জ আমরা কনসিডার করেছিলাম। একটা হলো যে এনপিএল, আরেকটা ছিল লিকুইডিটি ক্রাইসিস। এনপিএল এর যেটা যদি আমরা দেখি তখনকার যে হিসাব, সেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ছিল। প্রায় আমরা যদি আইএমএফ এর যদি ডেটা ধরি, সেখানেই কিন্তু সেটা বলা হয়েছিল 23%। তো এনপিএল এর আগে আমি যেটা লিকুইডিটি ক্রাইসিস যে ইস্যুটাকে যেভাবে বাংলাদেশ ব্যাংক কোভিড এর সময় হ্যান্ডেল করেছে, সেটা কিন্তু আসলেই একেবারে খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছিল। যদি ধরেন আমাদের যে মনিটারি পলিসির যে ইন্টারভেনশনটা হয়েছিল থ্রু দি এসএলআর, সিআরআর এবং রেপো এবং এডি রেশিওর মাধ্যমে, তার মাধ্যমে কিন্তু লিকুইডিটি আমাদের ব্যাংকিং চ্যানেলে হিউজ পরিমাণ চলে আসছিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে অ্যারাউন্ড 2 লাখ করোড় টাকার মতো কিন্তু ব্যাংকিং চ্যানেলে সেই লিকুইডিটি ক্রাইসিস ছিল। এখন যে এনপিএল এর যে গভর্নমেন্ট রেট ছিল আমাদের অ্যারাউন্ড 9% অ্যাভভ, সেইটা কিন্তু এই ডিসেম্বর 31 এর যে গভর্নমেন্ট ডেটা সেখানে শো করছে কিন্তু 7.66%। তার মানে হলো এনপিএল রিডিউস হয়েছে। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল সেন্সে দেখি, সেটা হলো ধরেন কোভিড এর কারণে এটা আনটিল দি 31st অফ ডিসেম্বর সেটা কিন্তু যে কাউকে ক্লাসিফাই করা হচ্ছিল না, যদি আনটিল অর আনলেস তারা ইনস্টলমেন্ট পে করে। এখন যেটা হচ্ছে ধরেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3-4 মাস গেলে কিন্তু আমরা বুঝতে পারবো আস্তে আস্তে যে এই পেমেন্ট রেশিওটা কিরকম হচ্ছে। কারণ আপনি দেখেন আমাদের যে টোটাল যে যারা এই ফ্যাসিলিটিস নিয়েছিল তারা কিন্তু অ্যারাউন্ড আপনার 23% মতো, যদি আপনি টোটাল যে ডিপোজিটের লেন্ডিং যে 10 লাখ করোড় অ্যাবভ ছিল, সেখান থেকে আপনার আমাদের রিকভারি রেট কিন্তু 14% তাহলে লেন্ডিং রেট কিন্তু ছিল আপনার 9%। তাহলে 9%-এর উপরে, তার মানে হলো যে 23% যারা অ্যাভেল করেছিল এই ফ্যাসিলিটিসটা, পেমেন্ট হলিডেজটা, এখান থেকেও দেখা গিয়েছে যে রেট আপনার রিকভারি রেটটা পজিটিভ। যার ফলে কিন্তু বাংলাদেশ ব্যাংক কনসিডার করলো যে এইটাকে এখন আর সেই ফ্যাসিলিটিসটা এক্সটেন্ড না করা হোক। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল যদি সিনারিও দেখেন, যেটা আমি বলবো যে এনপিএল পার্সেন্টেজ আমাদের যদি বাংলাদেশ ব্যাংকের সেই ডেফিনেশন অনুযায়ী স্ট্রেসড অ্যাসেট সেইভাবে যদি নেই, তাহলে কিন্তু এটা অনেক পরিমাণে বেড়ে যায়, যেটা কিন্তু রিয়েল সেন্সে আমাদের অ্যাকচুয়াল হিসেবে আসে না। আপনি এক হলো যে এনপিএল এবং রাইট অফ যেটা গভর্নমেন্ট দিয়ে, আরেকটা যেটা হলো যে আমাদের অর্থ আইন আদালত আইনে কোর্টেও প্রায় অ্যারাউন্ড আপনার 1 লাখ করোড় টাকার মতো কিন্তু কেসেস পিকুনিয়ারি ভাবে পেন্ডিং আছে। তাহলে এখানে একটা হিউজ পরিমাণ। তাহলে এখানে যেটা দেখতে হবে, যেটা অন্যান্য দেশে যেভাবে তারা রিজলভ করে সেই পলিসিতে আমাদেরকে যেতে হবে। ধরুন আমরা যদি ইন্ডিয়ার এক্সাম্পল নেই, ইন্ডিয়া যেটা করে যে এখানে প্রথমেই তারা আইডেন্টিফাই করে কারা উইলফুল ডিফল্টার আর কারা আনউইলফুল ডিফল্টার, যেটা তাদের ওই কোম্পানি অ্যাক্ট 2013 এর সেকশন 447 এবং 448 অনুযায়ী তারা যারা উইলফুল ডিফল্টার তাদেরকে আইডেন্টিফাই করে তাদের জন্য খুব সিভিয়ার পানিশমেন্টে চলে যায়। যেমন পেনাল কোডের আমাদের সেকশন 403, 415 এন্ড 420 একেবারে তাদের এগেইনস্টে ফ্রড এবং সিরিয়াস কনসিকুয়েন্স, যেটা হার্শ পানিশমেন্ট, এবং যেখানে সেন্টেন্সের পরিমাণ প্রায় 10 বছরের পর্যন্ত হয়ে যায়, সেই রকম পানিশমেন্টে যায়। কিন্তু আমাদের দেশে এটা যেটা হয় যে এখানে কোনো আইডেন্টিফাই করা হয় না বা ক্লাসিফাই করা হয় না কারা উইলফুল এবং কারা আনউইলফুল ডিফল্টার। এবং এখানে দেখা যায় অনেকেও আবার অনেক ইনোসেন্ট যারা দেখা যাচ্ছে যে কোনোভাবে সামহাও ইনভলভ হয়ে গেছে, তারাও কিন্তু এখানে সাফার করে বিকজ অফ দি
আমাদের যে রেগুলেটরি, আমাদের অর্থঋণ আদালত আইন বা চেক ডিজনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এবং যে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, যেগুলি আমার মনে হয় যে রিফর্ম করা উচিত। এই রিফর্ম না করার কারণে এক হলো ইনোসেন্ট লোক অনেক এখানে সাফার করে, যারা দেখা যায় অনলি পার্সোনাল গ্যারান্টি দিয়েছে, অথবা দেখা যায় যে তাদের কোনোভাবে সামহাও তাদের প্রপার্টি থার্ড পার্টি মর্গেজ কোনোভাবে দিয়েছে এবং সেই ইনোসেন্ট লোকগুলি এখানে সাফার করে। আর যারা মেইন বড়োয়ার, বিকজ অফ ওই যে পানিশমেন্ট আমাদের অর্থনীতি আদালত আইনে সেকশন 34 এ পানিশমেন্ট অনলি 6 মান্থস, তো এই যে 6 মান্থস করাতে দেখা যায় যে তারা এই কেসগুলিকে অনেক লিঙ্গারিং করতে পারে, ইন্টারভেনশন থ্রু দি হাইকোর্ট এবং অ্যাপেলেট ডিভিশন, এখানে দেখা যায় আমাদের অনেক টাইম নিয়ে যায়। তো যার ফলে আপনার এই কোভিড সিচুয়েশনের পরে যে এনপিএল আমাদের পরিমাণ যে অনেক এটা এক্সপেক্টেড যে অনেক বাড়বে, কারণ হলো যদি আমরা দেখি যে আমাদের ওভারঅল যে বিজনেস এনভায়রনমেন্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এবং আমাদের যে আপনি যদি প্রাইভেট ক্রেডিট গ্রোথ অ্যাজ আমাদের মাহবুব ভাই এবং মনসুর স্যারও স্পেসিফিকলি বলেছে এখানে, যে ক্রেডিট গ্রোথ যেটা ধরেন আমাদের 16-17% ছিল, সেখান থেকে কিন্তু এখন 8.5 বা 8.4%-এ আছে। তো ওভারঅল সিচুয়েশনে বিজনেস এনভায়রনমেন্ট কিন্তু সেভাবে ইমপ্রুভ করেনি। যেহেতু ইমপ্রুভ করেনি, আর আমাদের যে ওভারঅল যে আগের যে এনপিএল এর যে আইএমএফ এর যদি সেই রেশিও ধরি আমি 23%, তাহলে আফটার কোভিড কিন্তু আমার মনে হয় যে এখানে সিচুয়েশনটা আরো ওয়ার্স হতে পারে। কিন্তু সেই ওয়ার্ডসটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। যেমন অন্য দেশে এক্সিট রুট বলে একটা ইয়ে আছে, আমাদের এখানে আপনার এক্সিট রুট, যেমন ধরেন কেউ যদি ব্যাংকক্রাপসি অ্যাক্ট আমাদের 1997, সেখানে কিন্তু সেভাবে এক্সিট রুট দেওয়া নেই। অন্য দেশে যেটা হয় যে এটা গভর্নমেন্ট বা অন্য আদার এজেন্সি যদি কেউ এক্সিট রুট চায় তাকে এক্সিট দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু সেইটা এই রিসেন্টলি আমাদের যে ব্যাংকক্রাপসি অ্যাক্ট 1997 যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে রাখা হয়েছে, বাট সেটা কিন্তু এখন পর্যন্ত এক্সিকিউট হয়নি। সো ওভারঅল আমাদের যে আইনগুলি আছে সেই আইনগুলি রিফর্ম দরকার, যেটা অনেক দিন ধরেই কথা হচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা 2020 থেকে শুনেছি যে অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এবং ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট স্পেশালি এগুলি অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এবং সেটা এখন পর্যন্ত শুনেছি যে খসড়া হয়েছে, বাট এখন পর্যন্ত সেভাবে আমাদের পরিলক্ষিত হয়নি। বাট যেখানে আমার মনে হয় যে এইটাকে ওয়ে আউটটা একটা প্রপার একটা লিগেল ভালোভাবে, যেটা ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে উইলফুল ডিফল্টার এবং আনউইলফুল ডিফল্টার। যারা উইলফুল ডিফল্টার তাদের পানিশমেন্ট হবে একরকম, আর যারা আনউইলফুল ডিফল্টার তাদেরকে একটা ওয়ে আউট বা এক্সিট রুট, যেটা আমার মনে হয় যে পলিসি ডিসিশনের মাধ্যমে করা হওয়া উচিত। এই পর্যায়ে আমি ডক্টর আহসান মনসুর স্যারের কাছে আসবো। 9/6 যখন করা হয় তার থেকে এখন প্রেক্ষাপট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অনেকে আমাকে বলে যে দেখেন যে 9/6 করার ফলে ইন্টারেস্ট রেট কোলাপস করে গেছে ইত্যাদি। আমি বলি না, বাংলায় একটা কথা আছে, ঝড়ে বক বরে ফকিরের কেরামতি বাড়ে। তো আসলে গ্লোবাল পরিস্থিতিটা এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত প্রেক্ষাপটে লিকুইডিটি এমন ভাবে গ্লোবালি এত বেশি বেড়ে গেছে যে সার্বিকভাবে পৃথিবীর সব দেশে ইন্টারেস্ট রেট স্ট্রাকচার কোলাপস করে গেছে। এবং এটা 9/6 হলেও হতো, না হলেও হতো, এটার সাথে কোনো সম্পর্কিত না এটা। এবং আমাদের যেটা হয়েছে তাতে যে জিনিসটা দেখা প্রতীয়মান হচ্ছে যে এটা 9/6 চাইতে আরো অনেক বেশি কমে গেছে। এবং এটা 9/6 যে লক্ষ্য, এখন কর্পোরেটে লোন চাইলে পরে 5, 6, 7% সেদে দিবে। আমাদের এখানে মাহবুব রহমান সাহেব আছেন, উনি তো উনি বলবেন, আমি আজকে বোর্ড মিটিং এ ছিল, আমরা অ্যাগ্রেসিভলি যে ভালো ক্লায়েন্ট থাকলে পরে আমরা 5% দিতে রাজি আছি। দ্যাটস দ্য অ্যাটিটিউড। এখানে 9% ইজ নট এ বাধ্যবাধকতার কিছু নাই। অ্যাট দ্য সেম টাইম আবার 9/6 কিছু প্রবলেমও ক্রিয়েট করে। যেমন আমি বলি এসএমইদের জন্য বা মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর জন্য, যখন ব্যাংকগুলো যেখানে রিচ করতে পারছে না, সেখানে যেখানে রিস্ক বেশি, সেখানে রিস্কের সাথে রিটার্নটা বেশি হওয়াটা দরকার আছে। সেখানে কিন্তু এটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে। এবং যখন বলা হলো যে ঠিক আছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের থ্রুতে আমরা মাইক্রো এন্টারপ্রাইজ গুলোকে লোন দিব, ভালো কথা, কিন্তু তারা তো 9% দিতে পারবে না। তাদের তো ইন্টারেস্ট রেট হচ্ছে 20 থেকে 25%। কাজেই 9% ওই ক্যাপটাকে আমরা ঠিক ওইভাবে ইনডিসক্রিমিনেটলি অ্যাপ্লাই করলে আমরা কিন্তু অ্যাক্সেস টু ক্রেডিট কমিয়ে দিচ্ছি ফর মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড স্মল এন্টারপ্রাইজের জন্য। এখানে একটা সমস্যা ক্রিয়েট করে ফেলতেছি। এখন আমি যে জিনিসটা যাব সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমাদেরকে এনপিএল ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে। এটার জন্য যেটা আমরা ব্যাংকের পক্ষ থেকে যেটুকু করা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকই চেষ্টা করা উচিত
তাদের প্রভিশনিং রিকোয়ারমেন্টকে বাড়িয়ে প্রভিশনটাকে এক্সট্রা প্রভিশনিং করে যাতে এটাকে ট্যাকেল করা যায়। আমি আমার ব্যাংকের কথা বলতে পারি, আমরা প্রায় 450 কোটি টাকার মতো সরিয়ে রেখেছি গত বছরে, এবং এই বছরের প্রথম জানুয়ারি মাসে আমরা আরো 25 কোটি টাকা এই বোর্ড মিটিং আমরা সরিয়ে রাখলাম। আমরা এইভাবে চেষ্টা করব যে যে ধাক্কাটা আসবে সে ধাক্কাটা কাটিয়েও যেন আমাদের প্রভিশনিং শর্টফল একেবারে না হয়, আমাদের প্রভিশনিং যেন সারপ্লাস থাকে। তো এটা সব ব্যাংকই যদি এইভাবে চেষ্টা করে, কিছু তাদের লাভটাকে না দিয়ে তাদের যেটাকে বলা হয় যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট না করে হলেও প্রভিশনটাকে যেন করে ব্যাংকের ফান্ডামেন্টাল ফাউন্ডেশনটাকে যেন শক্ত করে রাখে, সেই চেষ্টা করতে হবে ব্যাংকগুলোকে। ধাক্কাটা আসবে, ধাক্কা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং ধাক্কার আকারটা বড়ই হবে। তৃতীয়ত যেটা আমি বলবো যে লিকুইডিটি ওভারহ্যাং কিন্তু আমাদের এখানে আছে, এবং লিকুইডিটি ওভারহ্যাংটাকে কিন্তু আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই যতদিন পর্যন্ত না আমাদের ক্রেডিট ডিমান্ড সার্চ করবে, যতদিন পর্যন্ত না ইকোনমিক মানে গ্রোথটা রিবাউন্ড করবে স্ট্রংলি, আমাদের কিন্তু ক্রেডিট গ্রোথ সেভাবে বাড়বে না। এবং সেটা যদি না বাড়ে তাহলে এক্সেস ওভারহ্যাংটা কিন্তু কয়েকটা জিনিসের ক্রিয়েট করবে। ইট ক্যান গো টু দ্য স্টক মার্কেট, ইট ক্যান গো টু দ্য হাউজিং মার্কেট, ইট ক্যান গো টু ক্রিয়েট অ্যাসেট মার্কেট বাবলস, ইট ক্যান ক্রিয়েট অলসো এ হাই রিস্ক লেন্ডিং। ব্যাংকগুলো তো বসে থাকবে না, তারা তখন থেকে হাই রিস্ক লেন্ডিং এ যাবে, অল্প ইন্টারেস্ট রেটে তারা এটাকে পুশ করে দিবে। পুশ করে দেওয়ার পরে দেখা যাবে ঋণ নেওয়ার লোকের অভাব নেই, কিন্তু কথার কাম কিন্তু বুঝে সুঝে দিতে হবে। তো এই জায়গাটাতে তখন আবার এনপিএল এর উপর যে আঘাত করতে পারে পরবর্তীতে ব্যাংকের উপর। তো লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের একটা রোল আছে। আমি মনে করি পার্ট অফ দ্য প্রসেস যেটাকে লিকুইডিটি ইনজেকশন করা হয়েছিল, ইন পার্ট সেটাকে আস্তে আস্তে ওয়াইন্ড ডাউন করে ফেলতে হবে, যাতে আমরা স্বাভাবিক লিকুইডিটি লেভেলটাকে মেনটেন করতে পারি। অর্থাৎ সিএলআর এসএলআর যেগুলো কমানো হয়েছিল সেগুলোকে আগের অবস্থায় নিয়ে যাওয়া হোক। তারপরে কিছু কিছু ক্ষেত্রে যে এটা মানে যেমন বাংলাদেশ ব্যাংকের যে লিকুইডিটি সাপোর্ট 50% দেওয়া হয়েছিল, সেটা আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক বলুক যে আমাদের টাকা আমাদের ফেরত দিয়ে দাও, ব্যাংকগুলো তোমরা তোমাদের টাকা দিয়ে দাও, কারণ ইউ হ্যাভ এক্সেস লিকুইডিটি। এইভাবে যদি করে তাহলে হয়তো লিকুইডিটি ওভারহ্যাংটা আমরা কমিয়ে আনতে পারবো। ফাইনালি আমি যেটা বলবো, এসএমই খাতের উপর অবশ্যই নজর দিতে হবে। এসএমই খাতটায় কতগুলো জায়গায় আমরা ভালো করেছি, যেমন আমরা জানি যে আইডিএলসি, ব্র্যাক ব্যাংক এরা কিন্তু নভেম্বরের মধ্যে পুরো টাকা ডিসবার্স করেছে, এবং জানুয়ারির মধ্যে তাদেরকে আরো এক্সট্রা অ্যালোকেশন দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকে যেমন আমরা 1100 কোটি টাকা ছিল, 1100 কোটি টাকা পুরো ডিসবার্স করে দেওয়া হয়েছে এসএমই খাতে। তারপরে আরো টাকা দেওয়া হলো, আরো 300 কোটি টাকা দেওয়া হলো যে আরো ডিসবার্স করো, সেটাও করা শেষ হয়ে গেছে। যাদের ফোকাসটা আছে এসএমই ফোকাস, তারা কিন্তু এটা করতে পারে, কিন্তু সব ব্যাংক তো এসএমই ফোকাসড না, কাজে এটা সবার কাছ থেকে আশা করাটা ঠিক নয়। আমার মনে হয় যে এখানে সরকারকে বা বাংলাদেশ ব্যাংকে একটু বুঝতে হবে, এবং বাংলাদেশ ব্যাংক যেটা করে নাই এখন পর্যন্ত সেটা হচ্ছে এসএমই লেন্ডিং এর যে লোন গ্যারান্টি স্কিমটা থাকার কথা ছিল সেটা কিন্তু তারা এখনো কার্যকর করে নাই, এবং সেটা যদি করতে পারতো তাহলে কিন্তু অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে আমরা দিতে পারতাম। আমাদেরকে মাইক্রো এন্টারপ্রাইজের এমএফআই দের উপর ডিপেন্ড করতে হতো না, ব্যাংকগুলো কিন্তু তাদেরকে দিতে পারতো। কিন্তু সেই স্কিমটা কেন জানি এখনো ঝুলে আছে, সেটা হলে পরে আমার মনে হয় ভালো হতো। তো সার্বিকভাবে আমি বলবো যে আমাদের এসএমই খাতে লেন্ডিং বাড়াতে হবে, এসএমই অ্যাক্রস দ্য বোর্ড, এবং এসএমই খাত ছাড়াও কিছু আরএমজি এর ক্ষেত্রে হয়তো কিছুটা এক্সট্রা সাপোর্ট হয়তো লাগবে, বিকজ এই দ্বিতীয় ধাক্কাটা বাট সিলেক্টিভলি, আগের মতো বিশাল আকারের দরকার হবে, অল্প কিছু ক্ষেত্রে হয়তো দিতে হবে। এগুলো করতে পারলে আমার মনে হয় যে আমাদের ম্যাক্রো স্টেবিলিটিটা মনিটারি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটাকে কন্টিনিউ করে রাখতে পারবো। আমি আবার ডক্টর বশির আহমদ সাহেব যেটা বললেন যে অবশ্যই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে হবে। ফিসক্যাল ডেফিসিট যদি একটু বাড়েও এবছর, এটা যদি 6% টার্গেট ছিল, যদি 8%ও হয়, আমার তো আসে যায় না, আমি মনে করি যে সেটা যথাযথই হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে 25% পর্যন্ত তারা ফিসক্যাল ডেফিসিট বাড়িয়েছে এবছর, যেভাবে তারা স্টিমুলাস দিয়েছে। তো সেইভাবে তো আমরা তো মাত্র 1 থেকে 2%-এর মতো ফিসক্যাল, আমাদের মনে রাখতে হবে যে স্টিমুলাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু মানিটারি সাপোর্ট, এটা কিন্তু ফিসক্যাল সাপোর্ট না। ফিসক্যাল সাপোর্ট এখানে আছে 3 থেকে 5,000 কোটি টাকা মাত্র, কাজে ফিসক্যাল সাপোর্টটা আরেকটু বাড়ানো দরকার। এবং ইন এডিশন আমাদের এক্সপেন্ডিচার কোনো মতে কমানো যাবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে 80 থেকে 90,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি এবছর হবে, এবং এই বিশাল ঘাটতি নিয়ে সরকারকে এগোতে হলে সরকারকে ডেফিসিট ফাইন্যান্সিংটার দিকে নজর দিতে হবে, তাহলে একটু লিকুইডিটিও সমস্যার সমাধান হবে, অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টিভিটি বাড়বে, অর্থনীতির চাকা আবার ঘুরতে শুরু করবে। সরকারকে একটু আগিয়ে আসতে হবে
এই প্রেক্ষাপটে। এই পর্যায়ে আমরা আসবো সৈয়দ মাহবুবুর রহমান ভাইয়ের কাছে। আমরা যদি দেখি মাহবুব ভাই, আপনার যদি একটু অ্যাটেনশন ড্র করি, যে বাংলাদেশ ব্যাংক লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকিং সেক্টরে ইনজেক্ট করেছিল 55,000 করোড় টাকা, এবং ডলার বাই করে, যেটা রেমিটেন্সে হিউজ পরিমাণ আসছে। সো ডলার রেটটা, কনভার্সন রেট টু বিডিটি, এটা একটা স্টাপেল পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক যেটা এক্সেস ডলার কিনেছিল, সেটার মাধ্যমে ব্যাংকিং সেক্টরে 43,000 করোড় টাকা আসছে। তাহলে ইন টোটাল এখানে 98,000 করোড় টাকার মতো ব্যাংকিং সেক্টরে এক্সেস লিকুইডিটি আসছে। অন্যদিকে আমরা দেখি, যদি আপনার ডিসেম্বর 2019 টু 20 ডিসেম্বর আমরা লিকুইড অ্যাসেট ব্যাংকিং সেক্টরে যদি আমরা তুলনা করি, এখানে প্রায় 1,04,000 কোটি টাকার মতো বাড়তি এখানে বেড়েছে। তাহলে এই 98,000 ভার্সাস ওখানে যে আরো বাড়লো, এইটা কি ব্যাংকের একটা আপনার প্রাইভেট সেক্টরে লোন দেওয়ার সংকুচিত নীতি থেকে আসলো, না এক্সট্রা একটা সতর্কমূলক ব্যবস্থা যেটা নিয়েছিল ওটার জন্য আসলো? কারণ এই যে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে ব্যাংকগুলো ক্রেডিট দিবে বা স্টিমুলাস প্যাকেজ দিবে, এটা গ্রাহক এবং ব্যাংকের রিলেশনের ভিত্তিতে, এটা তো আগেও ছিল। তাহলে এটাই তো কোনো চেঞ্জ হলো না, স্ট্যাটাস কো বজায় থাকলো, তারপরেও কেন এই এক্সেস লিকুইডিটি আসলো? এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নাম্বার 2 হচ্ছে এনপিএল এর প্রেসারটা আপনি কিভাবে দেখছেন, বা এক্সেস যে রিজার্ভ হঠাৎ করে লাগবে, এটার ব্যাপারে ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো সাপোর্ট চাওয়া হবে কিনা? কারণ আমরা আগেও জানি যে ব্যাংকগুলোকে স্পেশাল অ্যাপ্লিকেশনের বেসিসে বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করতো যে আপনাদের রিকোয়ার্ড প্রভিশন হচ্ছে এক্স অ্যামাউন্ট, এই কোয়ার্টারে আপনারা এর 1/4 নেন, পরবর্তী কোয়ার্টারে এটা অ্যাকোমোডেট করে নেন। তো এরকম চাওয়া হতো স্পেশাল পারমিশন। এখনো এরকম স্পেশাল পারমিশন চাওয়া হবে কিনা, বা চাইলে সেটা ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হবে কিনা? কারণ এই ব্যাংকের যে আর্থিক প্রতিবেদন যদি রিডিউস প্রভিশন রাখা হয়, তাহলে তো এক্সাক্ট অবস্থাটা দেখাবে না, কারণ রেগুলেটরি রিজনে আমরা সেটা কম দেখাবে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এসএমইর ব্যাপারে আমাদের ডক্টর আহসান মনসুর স্যার যেটা যথাযথভাবে বলছিল, যে যেসব ব্যাংকের ফোকাস হচ্ছে এসএমই, ওই সব ব্যাংকে বোধহয় একটু বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ এক একটা ব্যাংক তার ব্যবসায়িক নীতি অনুসারে হয়তো সে লার্জ এন্টারপ্রাইজে যেতে পারে, সে হয়তো এসএমইতে নাও যেতে পারে। তো সেটার ব্যাপারে আপনি কি মনে করেন মাহবুবুর রহমান ভাই? যেটা আসছে যে আমাদের যে লিকুইডিটি যে কথাটা আসছে, আসলে আমি যদি দেখি যে অ্যাজ অফ ডিসেম্বর বলছে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো আমাদের এক্সেস লিকুইডিটি আছে, এবং সেটা কিন্তু লার্জলি কিন্তু আছে কিন্তু ইনভেস্টেড ইন ট্রেজারি বিল, বন্ডস, এখানে কিন্তু আছে। আমি যদি ক্যাশ যদি বলি, ক্যাশ সম্ভবত 50-60,000 করোড় টাকার মতো সিস্টেমে আছে, নট মোর দেন দ্যাট। সো মোস্টলি কিন্তু আমাদের ট্রেজারি বিল, বন্ডস এখানে আছে, সেখান থেকে আমরা রেপো করে প্রয়োজনে আমরা টাকাটা নিতে পারি। এখন যখন এই স্টিমুলাস প্যাকেজটা ডিক্লেয়ার করা হয়, সেটা কিন্তু ছিল প্রায় 1,24,000 কোটি টাকার মতো, এবং রাফলি আমাদের যদি 4.5% জিডিপি, হ্যাঁ, এবং প্রায় 22টা-23টা বেল আউট প্যাকেজ ছিল, সেখানে এটা করা হয়েছিল। এবং আপনি তো আরেকটা জিনিস দেখেন, যেহেতু আমাদের দেশে ফাইন্যান্সিয়াল সিস্টেম মানে হচ্ছে ব্যাংকিং, আমাদের কিন্তু ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কিন্তু সব প্রায় 82-83% কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজ এসছে, সেটা কিন্তু হ্যাজ গন থ্রু ব্যাংক। এবং যেটা হাসান মনসুর স্যার খুব রাইটলি হি হ্যাজ সেড, যে আমাদের আসলে সমস্ত যে সমস্ত স্টিমুলাস প্যাকেজ গুলো এসছে, সেগুলো কিন্তু ব্যাংক ডিপেন্ডেন্ট এসছে, এবং দিস আর অল থ্রু মনিটারি পলিসি সাপোর্ট। ফিসক্যাল পলিসিতে কিন্তু আমরা সেভাবে তেমন কিছু দেখি নাই যে এসএমই গুলোর জন্য হয়তো ইলেকট্রিসিটি বিল গুলোকে ইয়ে করা যায় কিনা, তাদের বিভিন্ন ধরনের ইউটিলিটি পেমেন্ট কি করা যায়, তাদের ট্যাক্স স্ট্রাকচারে কোনো চিন্তা করা যায় কিনা, ওইসব জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। আমাদের সবগুলো কিন্তু এসছে ব্যাংকিং সেক্টরের সাপোর্টটা নিয়ে, যেখানে ব্যাংকিং সেক্টরে যেটা আমি একটু আগে বলেছিলাম ভালনারেবিলিটি আছে। আর যেটা মুসলিম হ্যাজ রাইটলি সেড, আসলে আমাদের দেশে প্রায় 61টা ব্যাংক, প্রায় কেন আই থিঙ্ক দেয়ার আর 61 ব্যাংকস। এখন সবার কিন্তু এক ধরনের রিস্ক অ্যাপেটাইট নাই। আমার মনে হয় যে বারিং ফিউ ব্যাংকস, হ্যান্ডফুল অফ ব্যাংক, সবাই কিন্তু হোলসেল ব্যাংকিং করছে, এবং যেহেতু হোলসেল ব্যাংকিং করছে, ওদের সে ক্যাপাসিটিও নাই, এবং এট দ্য সেম টাইম বোর্ডেরও সেরকম রিস্ক অ্যাপেটাইট আছে। ব্র্যাক ব্যাংক যেটা বলে, সেটা ব্র্যাক ওয়াজ সেট আপ টু সাপোর্ট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ,
এবং সেই পলিসি ছিল ফ্রম ডে ওয়ান, যখন আজ থেকে 20 বছর আগে ব্যাংক সেট আপ করা হয়েছে। আইডিএলসি ওয়াজ বেসিক্যালি ক্যাটারিং টু মিডিয়াম মার্কেট অর স্মল মার্কেট। কিন্তু অন্য যে ব্যাংক, আমি যে ব্যাংকে কাজ করি, সেটা হয়তো রিসেন্ট উই হ্যাভ স্টার্টেড টেকিং স্টেপ যে না, দিস ইজ বেসিক্যালি ফিউচার। আমাদের ইকোনমি একটা ব্যাকবোন কিন্তু হচ্ছে এসএমই। তো এসএমই কে আমাকে সাপোর্ট দিতে হবে। আমি যদি দেখি যে এমপ্লয়মেন্ট আমাদের প্রতি বছর প্রায় 20-25 লক্ষ লোক লেবার জয়েন করে, how many jobs we are creating every year? So until and unless SME যদি আমরা পুশ না করি, প্রথমত এটা ক্রিয়েট করবে, এটা এন্টারপ্রেনার ক্রিয়েট করবে না, এট দ্য সেম টাইম জবও ক্রিয়েট করবে না ফর আদার্স। সেখানে ডেফিনেটলি উইদাউট এনি ডাউট আমাদের এসএমই কে পুশ করতে হবে। আমাদের প্রত্যেকটা ব্যাংকে আস্তে আস্তে এসএমই তে আগাতে হয়। টার্গেটটা কিভাবে দিবে, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও, বাট এসএমই তে আমাদেরকে আসতেই হবে। সো এক্সেস লিকুইডিটি ব্যাপারটা ওইভাবে আমার কাছে মনে হয় যে এখন মুশকিল হচ্ছে আমরা এই মনিটারি পলিসি যেটা এখন এক্সপানশনারি পলিসি চলছে, এটা কতদিন চলবে, এটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন। যেটা একটা মোস্তাফা হ্যাজ রাইটলি সেড, ইট মাইট ক্রিয়েট বাবল, অ্যাসেট বাবল করতে পারে, যে কোনো কিছু করতে পারে, আমার স্টক মার্কেটে গিয়ে এফেক্ট করতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, যেখানে হয়তো আমরা সাব প্রাইম লেন্ডিং করা শুরু করবো, তাতে বিভিন্ন ধরনের বাবল ক্রিয়েট করতে পারে, নো ডাউট অ্যাবাউট ইট। সেখানে যেটা হচ্ছে কি আসলে আমাদের ব্যাংকিং কমিউনিটিতে কিন্তু আমি বলবো যে আমাদের আসলে যেটা মোশাররফ স্যার বললেন প্রফেশনাল, আসলে হাউ মাচ প্রফেশনাল আর উই? আমাদের যে আমরা যদি দেখি এক্সিকিউটিভ ব্যাংকে আমাদেরকে ডু ইউ হ্যাভ রিকোয়ার্ড নাম্বার অফ এডিকুয়েট প্রফেশনালস যারা ঠিক মতো রিস্কটা ভালো করে বুঝতে পারে? এখানে মোস্টলি আমরা শর্ট টার্ম বেনিফিটের জন্য চলে যাই, কত তাড়াতাড়ি প্রফিটটা করতে হবে এবং সেই প্রফিটটা করে বেরিয়ে আসার জন্য। যার জন্য দেখা যায় যে প্রভিশনের কথা যেটা বলেছেন, হি হ্যাজ রাইটলি সেড, আমাদের কিন্তু সামনে যদি বলি অবশ্যই এখানে দ্যাট উইল বি হিট, কারণ আজকে পেমেন্ট পজ উঠে যাওয়ার পরে যদিও 24% অফ পোর্টফোলিও ডেফার্ড পেমেন্ট নিয়েছে, কিন্তু যারা নেন নাই বা তাদের যে হিট হবে না সামনে, উই ডু নট নো। এবং এখানে কিন্তু অনেক এসএমই মাইট গেট হিট অ্যাজ ওয়েল, এবং সেইগুলোর জন্য আমরা ব্যাংকগুলো কতটুকু কেপেবল আছে। এখন যে এগেন আই উইল সে, যেহেতু আমাদের ব্যালেন্স ইজ ভেরি ফ্র্যাগমেন্টেড এবং স্মল ব্যালেন্স শিট, সেখানে আসলে কতটুকু শক্তি এইসব ব্যাংকের আছে সেটাও দেখতে হবে। আমার ব্যাংকও ইটস এ স্মল ব্যাংক। এখন আমি চাইলেও অনেক সময় ইভেন ইফ মাই ডিরেক্টরস ডু নট ওয়ান্ট হাই লেভেল অফ ডিভিডেন্ড, কিন্তু ওই যে একটা সমস্যা আছে, 10% না হলে আমাকে জাঙ্ক শেয়ার করতে হবে বা এই ধরনের অনেক কিছু আছে। আবার 5% ক্যাশ ডিভিডেন্ড না দিলে আমাকে আবার এক্সট্রা ট্যাক্স দিতে হবে, এটা থ্রু বাজেটের ইয়েতে এসছে। এই যে এইসব জিনিসগুলো আসলে হয় তখন আমি যেমন ধরুন আমার বোর্ডের বলে, আমার বোর্ডের ইয়ে হচ্ছে ভাই সব স্টক দিয়ে দেন, যদি এক্সট্রা ট্যাক্স দেয় এক্সট্রা ট্যাক্স দেবো, বাট দ্যাট ইজ নট অ্যাক্টিং এজ এ মানে মোটিভেশন ফর দ্য ব্যাংকস। তো এইসব জিনিসগুলো আমাদের দেখতে হবে যে আমাদের আসলে ফিসক্যালি, তো আমাদের যেমন প্রভিশন রাখি, আমরা যখন প্রভিশন রাখি, আমাদেরকে যে প্রভিশন রাখি তার উপরে কিন্তু আমাদেরকে ট্যাক্স রেটে কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হয়। প্রভিশনে কিন্তু একসময় কিন্তু ট্যাক্স দেওয়ার প্রয়োজন ছিল না। যে অ্যামাউন্ট আমার ব্যাড হয়ে গেছে, যেখানে আমার কোনো রকম ইনকাম নাই, তো আলটিমেটলি প্রত্যেকটা ব্যাংক কিন্তু ট্যাক্স দিতে হয় অন দ্য অপারেটিং প্রফিট, সো উইচ ইজ ভেরি হাই। যদি আমাকে যদি ইনসেন্টিভাইজও করতো যে ঠিক আছে ফাইন, যদি আমাকে ফ্রিও করে না দেওয়া হয়, ঠিক আছে আমি 37.5% দিচ্ছি অন মাই প্রফিট বিফোর ট্যাক্স, হোয়াই নট আমি প্রভিশনে রেটটা কমাতে পারি। আমি বুঝি আমাদের সরকারের জন্য ট্যাক্স, যেখানে অনেক আমাদের ট্যাক্স পাওয়ার, ডিরেক্ট ট্যাক্স পাওয়া তো ইটস ভেরি ডিফিকাল্ট, এখান থেকে পাওয়া যাচ্ছে না। আমাদের দেখা যাচ্ছে মাত্র নিবন্ধন মধ্যে 2 মিলিয়নের মতো আমাদের নিবন্ধন করা আছে ফর ইয়ে। সেখানে আই আন্ডারস্ট্যান্ড আমাদের কিন্তু ট্যাক্স কালচারটাকে ইমপ্রুভ করতে হবে, যাতে করে মানুষ ট্যাক্স দেয়, যাতে করে সরকারের যেন এখান থেকে একটা যেটা হয়তো খুব ভেরি ট্রান্সপারেন্ট সেক্টর, সেখান থেকে ট্যাক্স না হয়ে আরো অন্যান্য খান থেকে ট্যাক্স আনতে পারে, সেখানে আমাদের দেখতে হবে, সো দ্যাট ইট গেটস মোর ট্রান্সপারেন্ট। এখন যেটা হচ্ছে যে আরেকটা আসে যে এনপিএল এর ব্যাপারটা আসি। আসলে এনপিএলটা যেটা হয়েছে, আমার কাছে মনে হয় এখানে আমাদের মোশাররফ স্যার আছেন, উনিও এগ্রি করবেন হয়তো, যে আমাদের এখানে আমরা প্রভিশনটা ইজ নট দ্য সলিউশন। প্রভিশন হবে কেন, আমার লোন কেন খারাপ হবে, সেখানে আমি হাত দিতে হবে। প্রভিশন আমি ডেফিনেটলি করবো, কিন্তু আমার লোনটা কেন খারাপ হচ্ছে সেখানে আমাকে হাত দিতে হবে। একটা হচ্ছে আমাদের, আমি বলবো আমাদের ক্যাপাবিলিটি ইস্যু অন দ্য পার্ট অফ দ্য ব্যাংকার্স, আর দ্বিতীয় হচ্ছে যে আনহোলি একটা ইয়ে চলতেছে, এই যে আনহেলদি কম্পিটিশন চলতেছে, শর্ট টার্ম বেনিফিট নেওয়ার জন্য কাজ করছি আমরা, কিভাবে তাড়াতাড়ি প্রফিট করা যায়। যে কাস্টমারটাকে আমি নিয়েছিলাম হয়তো 100 টাকা, হয়তো 5 কোটি টাকা আমি ওকে লোন দিয়েছি, আমি প্রপার কোলাটারাল দিয়ে করেছি, আরেকদিন আরেকটা ব্যাংক চলে এসে বলো না আমি 5 কোটি আপনাকে 10 কোটি টাকা দেবে, 50% আমাকে কোলাটারাল দেন। তারপর দিন আরেকটা ব্যাংক ব্রাঞ্চ এসে বলো না আমি আপনাকে পুরোটাই আপনাকে কোলাটারাল ফ্রি করে দেবো। ইন দ্য প্রসেস দিস লোনস গেট ব্যাক। তো সেইখানে কিন্তু আমাদের উই হ্যাভ টু পুট ইন সাম ব্রেক, যে আসলে কি আমরা এইভাবে লোন দিতে থাকবো, আমি কি এইভাবে কাজ করা উচিত হবে? অবশ্যই আমরা ইকোনমির উন্নতি চাই। আমরা সেখানে আমার কাছে মনে হয় যে আমরা যদি আসলে ইফ ইউ টু রিচ দ্য পিপল এট দ্য রিমোট প্লেসেস, আমার এক্সিস্টিং ব্যাংক
ক্যান রিচ প্লেসেস থ্রু দ্য ব্রাঞ্চ নেটওয়ার্ক। আমি আজকে এজেন্ট ব্যাংক হয়ে গেছে, সাব ব্রাঞ্চ হয়ে গেছে, এটা বাংলাদেশ ব্যাংক হ্যাজ কাম। আমরা এইসব নেটওয়ার্ক দিয়ে কিন্তু উই ক্যান রিচ আওয়ার পিপল। আমাকে নাম্বার অফ ব্যাংকস দিয়ে যে আমাকে লোককে রিচ করতে হবে তা কিন্তু না। আমি স্যারকে উইথ হাম্বল ইতে বলবো, স্যার যে সমস্ত নতুন ব্যাংক এসছে এরা এসছিল উইথ সাম এজেন্ডা, উইথ সাম ম্যান্ডেট, আর দে ফুলফিলিং দোজ ম্যান্ডেট। তারা কিন্তু এগেইন আমরা হাই স্ট্রিট ব্যাংক যেভাবে কাজ করে এসেছিলাম তাদের মতো করে কিন্তু লোন দিচ্ছে। সে আমি হয়তো এক্স কে লোন দিচ্ছিলাম, সে এক্স কে লোন দিচ্ছে, সে কিন্তু ওখানে যাচ্ছে না। তাদের কথা ছিল সিএস এর একটা পার্সেন্টেজ দিতে হবে, সেখানে এসে বলছেন আমরা যে পার্সেন্টেজ দেবো সেভাবে দিতে হবে। And they're coming back now with a number of requests, they're changing their models, they're changing their style. এই যে জিনিসগুলো হয়, দিস ক্রিয়েট ডিস্টরশন আমার কাছে মনে হয়। এগুলিকে আমাদের হাত দিতে, আমাকে হয়তো গো টু দ্য রুট। এট দ্য সেম টাইম যেটু একটা মাসুম বললো যে আমাদের যে ডিসপোজাল অফ কেসেস সেখানে আমাদের কাজ করতে হবে। ক্যান উই ডিসপোজ কেসেস অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল? আমাদের একটা কেস ডিসপোজ করতে প্রায় 10 বছর লেগে যায়। ইন দ্য প্রসেস যে উইলফুল ডিফল্টার, যে উইলফুল ডিফল্টার গেটস ইভেন মোর এনকারেজড যে আমি তো অনেক সময় নিয়ে ফেলছি। ঠিক আছে, টাইম ভ্যালু অফ মানি, আজকে 100 টাকা নিয়ে যে ভ্যালুটা পাচ্ছে 10 বছর 100 টাকা দিতে হয়, ইট ডাজন্ট মাইন্ড। এন্ড এট দ্য সেম টাইম আমার মনে হয় যে ইভেন আমি শুনতে পাচ্ছি, আমি জানি না স্যার ভালো বলতে পারবেন, যে উইলফুল ডিফল্টার ক্লজ যেটা আমরা পুশ করতে চাচ্ছিলাম সেটা নাকি চিন্তা করা হচ্ছে উইলফুল ডিফল্টার ক্লজটাকে বাদ দেওয়া যায় কিনা। এই যে এইসব চলছে, এইসব নেক্সাস গুলো চলছে, আমার কাছে মনে হয় আমি আবার রিকোয়েস্ট করবো এইসবকে হাত দিতে হবে আমাদের। স্যার আসলে যতদিন পর্যন্ত আমরা কোন এক্সাম্পলারি কিছু ক্রিয়েট না করতে পারবো, যে কেস ক্রিয়েট না করতে পারবো, আমাদের কিন্তু এইগুলো বাড়বে। সো আমি বলবো প্রভিশন তো ডেফিনেট রাখতে হবে, কিন্তু আমাদের প্রথম কাজ করতে হবে আমাদের ওই যে কজ যেটা সেখানে হাত দিতে হবে, কেন এইভাবে হচ্ছে এবং এগুলিকে বন্ধ করা যায় কিভাবে। এরকম শাস্তি আমরা না দিতে পারলে আমরা মনে হয় আমরা ধরতে পারবো না। মাসুম ভাই, আপনি যদি বলেন এই যে মাহবুব ভাই যেটা বললো উইলফুল ডিফল্টারের কথা, এবং আমরা জানি যে ব্যাংকিং সেক্টর কিন্তু একটা আনহোলি নেক্সাস যেটা, বা একটা কলিউসিভ যে একটা আনহোলি অ্যাসোসিয়েশন, এর মাধ্যমে আগে শুধু কিন্তু আপনার কমার্শিয়াল যে গভর্নমেন্ট কমার্শিয়াল ব্যাংক ছিল ওখান থেকে আপনার লোন দেওয়া হতো। এখন কিন্তু শোনা যাচ্ছে কিছু কিছু প্রাইভেট ব্যাংকেও রাজনৈতিক হস্তক্ষেপ বা বিভিন্ন কারণে আপনার লোন দেওয়া হয়, যেটা আলটিমেটলি এনপিএল এ টার্ন করে, এবং এটার আলটিমেটলি হচ্ছে হার্ড আর্নার যে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ যারা গভর্নমেন্টে কন্ট্রিবিউট করে তাদের উপর আলটিমেটলি আসে। এবং এই যে ডিফল্টটা করে এটা কিন্তু আপনার মুষ্টিমেয় কিছু লোক করে, এবং এরা সমাজের উচ্চ শ্রেণী। তাহলে সমাজের উচ্চ শ্রেণীর লোক ওই পরিমাণ ট্যাক্স দেয় না, বাট তারা আবার ব্যাংকিং সেক্টর থেকে অনেক পরিমাণ টাকা নিয়ে আপনার কানাডায় বা পাশ্চাত্যের বিভিন্ন দেশে বাড়িগাড়ি করে, যার দায় বয়ে বেড়াতে হয় নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব মানুষকে। তো এ কি বাংলাদেশের এত সুন্দর একটা কনস্টিটিউশন, এত সুন্দর একটা সংবিধান, এই যে আপনার মিডল ক্লাস পিপল এবং পোর পিপলকে প্রোটেক্ট করার জন্য এই যে আনহোলি নেক্সাস অফ রিচ পিপল, এদের জন্য কি রিকোর্স আছে? যদি আপনি 2 মিনিটে একটু বলেন, তারপর আমরা ডক্টর মশিউর রহমান স্যারের কাছে যাব। আমি আপনার পয়েন্টে আসছি, খালি আমি একটু, যেহেতু মশিউর রহমান স্যার আজকে আছেন, পলিসি কিছু ইন্টারভেনশন যেটা আমাদের জন্য ব্যাংকিং সেক্টরের জন্য ডিজাস্টার নিয়ে আসছে সেটা আমি একটু হাইলাইট করতে চাচ্ছি। যেমন আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 5 গগ, এই যে ডিফল্টের ডেফিনেশনটাকে হাত দিয়ে, যেটা আগে ছিল আপনার সাব স্ট্যান্ডার্ড 3 মান্থস এবং আপনার ডাউটফুল 6 মান্থ অ্যান্ড দেন 9 মান্থ, এটাকে এই জায়গাটাকে আমার মনে হয় হাত দেওয়াটা ঠিক হয়নি, এটা ঠিক করা উচিত। আরেকটা হলো আমাদের 15 কক অন 1510, যেখানে একটি ব্যাংকের পরিচালক হতে পারবে এক ফ্যামিলি থেকে 2 জন ছিল, সেখানে 4 জন করা হয়েছে। এবং কিছু কিছু ব্যাংক আমরা জানি যেখানে পরিচালকের সংখ্যা এক ফ্যামিলি থেকে 6 জন পর্যন্ত আছে, সেই জায়গাটা বোধহয় একটু দেখা উচিত। আরেকটা যেমন 1510, যেমন একজন পরিচালক আগে 2 টার্মস থাকতে পারতো, এখন 3 টার্মস, 9 ইয়ার্স পর্যন্ত। তাহলে যে এই যে ব্যাড লোনগুলি হচ্ছে কেন? বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের যে সেপারেশন, সেই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশনটা তো এখানে হচ্ছে না, কারণ বোর্ড অ্যাকচুয়ালি ডিকটেট করছে ম্যানেজমেন্ট, কারণ তার হাতেই সুপিরিয়রিটি বা তার হাতেই সম্পূর্ণ পাওয়ার। তো সেই জায়গাটা আমার মনে হয় আমাদের মাননীয় অ্যাডভাইজার স্যার আছেন, এই জায়গাটা একটু দেখবে। আরেকটা জিনিস আমার মনে হয় একটু দেখা উচিত, যেহেতু আমাদের মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের উপরে কোনো রুলস নেই, একটা 2007-এ একটা রুলস বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল, এখন একটা শুনেছি 2020-তে একটা রুলস করার কথা। আমাদের এখানে 68 ব্যাংকস
এবং এখানে অনেক ব্যাংক আছে, যেমন কিছুদিন আগে একটা নিউজ পেপারে আসছে যে 21টি ব্যাংক যেখানে 9 থেকে 99% পর্যন্ত এনপিএল। তাহলে এই যে ব্যাংকগুলির অবস্থা, এখানে তো আমাদের মার্জার, যেমন অন্যান্য দেশ 1990s এর দিকে দেখেছি আমরা অনেক ব্যাংকে অনেক দেশে এগুলি মার্জার করেছে। তো আমাদের দেশেও যারা স্ট্রেংথ, যাদের প্রভিশন করার ক্ষমতা নেই বা যাদের এনপিএল অনেক হাই, এরকম দেখে স্ট্রং ব্যাংকের সাথে তাদেরকে মার্জার করে, যেখানে ধরেন পেইড আপ ক্যাপিটাল এখন যেমন কত 500 কোটি টাকা, এইটা হয়তো বা 1000 কোটি টাকা করে, তো এই তাহলে ব্যাংকিং সেক্টরে দেখা যাবে একটা অরাজকতা থেকে বাঁচা যাবে। আরেকটা যেটা অবশ্যই এটা করা উচিত, মাহবুব ভাইয়ের সাথে আমি একমত, যে যেটা উইলফুল ডিফল্টার, যেহেতু আমরা কোর্টে থাকি, আমরা নিজেরা দেখি অনেক ইনোসেন্ট লোক এই আইনগুলির কারণে সাফার করে, বিকজ অফ ওই লোক হয়তো নিজেও জানে না যে ওনাকে পার্সোনাল গ্যারান্টি করা হয়েছে, বা ওই লোক হয়তো জানে না তার নিজের প্রপার্টি আর একজন মর্গেজ দিয়ে রেখেছে। তাদের কোনো ধরনের প্রতিকার নাই বিকজ অফ আমাদের অর্থহীন আদালত আইন, এটা একেবারেই ওয়ান সাইডেড, এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, এটাও একেবারে ওয়ান সাইডেড। তো এখানে উইলফুল ডিফল্টারটাকে যদি ডিফাইন করা হয় আলাদাভাবে, যেভাবে ইন্ডিয়া করেছে, এবং তাদের এগেনস্টে ভেরি স্ট্রিক্ট, আপনি যদি ওই আমাদের যে ফ্রড এবং আমাদের যে পেনাল কোডের যে পানিশমেন্টগুলি আছে সেভাবে যদি যাওয়া যায়, তাহলে আমার মনে হয় এই জায়গাটা অনেকটা ইজ করা যাবে। আর যেটা হলো যে আমাদের কনস্টিটিউশন স্পেশালি এটাকে সবাইকে ইকুয়ালিটি এবং এখানে কোনো বৈষম্য নেই, সেইটার জন্য যত কিছু করার, সেই জন্যই কিন্তু আমি বলতে চাই যে গভর্নমেন্ট কিন্তু অনেকাংশেই এটা মিনিমাইজ করার জন্য চেষ্টা করছে, বাট গুটিময় বা গুটি কিছু মানুষের ইন্টারফারেন্সের কারণে, কিছু পলিসি ডিস্টরশনের কারণে এই জিনিসগুলি হচ্ছে না। তো ব্যাংকিং সেক্টরকে যদি আমাদেরকে একটি রেগুলেটরি ফর্মে বা একটি প্রপার ফাংশনিং এর জায়গায় আনতে হয়, তাহলে লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এই ক্যাপিটাল মানে মানি মার্কেটটাকে কমপ্লিটলি একটা রিফর্মে আনতে হবে। সেটা হলো যেমন ব্যাংক্রাপসি একটা হয়েছে অলরেডি, আমাদের এখন ব্যাংক কোম্পানিজ একটা, অর্থহীন আদালত আইন এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট, এবং স্পেশালি কোম্পানি অ্যাক্ট 1994, এইটা এখন পর্যন্ত 1994, আজকে দেখেন 26 বছর মতো হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিফর্ম হয়নি। তো এই জিনিসগুলি কিন্তু খুব ছোট্ট, খুব বেশি বড় কিছু না, খুব একটু স্ট্রিক্টলি যদি দেখে তাহলেই কিন্তু এই রিফর্মগুলি করা যায়, তাহলে কিন্তু অনেক ধরনের আপনি করাপশন কিন্তু মিনিমাইজ করা যাবে। ধন্যবাদ মাসুম ভাই। স্যার আপনার কাছে ফিরছি আমরা কনক্লুডিং রিমার্ক নেওয়ার জন্য। স্যার আপনার কাছ থেকে পার্টিকুলারলি যে 3-4টা ইস্যুতে আপনার কমেন্ট নিব, এছাড়া আপনি যা অ্যাড করতে চান সেটা তো অ্যাড করবেনই, বিশেষ করে আমাদের ডক্টর আহসান এইচ মনসুর স্যার কিছু বললেন, এই ব্যাপারেও যদি কিছু অ্যাড করতে চান, বা সৈয়দ মাহবুবুর রহমান সাহেব বললেন, ওটাও যদি অ্যাড করতে চান। স্যার বিশেষ করে এই যে কর্পোরেট গভর্নেন্স নিয়ে আপনি তো অনেক কথা বলেন এবং আপনি অনেক জানেন, বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স ডেভেলপ করার জন্য আপনার কন্ট্রিবিউশনও আছে। ইভেন আপনি ওয়ার্ল্ড ব্যাংকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডিসকাশন করেন, ওখানে এটা প্রায়োরিটি দেন। তো উনি আইনের যে দিকগুলো বললো, হোক সেটা ডিরেক্টরদের সংখ্যার কথা বা হোক আপনি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের কথা, এটা স্যার কি হওয়া উচিত, এবং এট দ্য সেম টাইম সবচেয়ে বড় যে ব্যাপারটা স্যার, যে ব্যাংকের যে এক্সিকিউটিভ বডি যারা লোন দেওয়ার ব্যাপারে একটা আপনার যে লোন যে চাচ্ছে তার আপনার বড়োয়ারের যে অবস্থাটা বুঝতে পারে, তার উপরে আপনার ওভাররিচ করে বোর্ড অফ ডিরেক্টর যারা অন্য ব্যবসা বাণিজ্য করে, তারা এসে এখানে আপনার ডিক্টেট করছে এবং এটাই পরবর্তীতে ডিফল্ট হচ্ছে। তো এই ব্যাপারেও কিছু করা যায় কিনা, এ ব্যাপারে যদি আপনি একটু মতামত দিতেন। এবং আহসান এইচ মনসুর স্যার যেটা বললেন যে আমাদের রেগুলেটরি রেট বা রেশিও যেগুলো ছিল এগুলোও গ্রাজুয়ালি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে লিকুইডিটিটা আবার নেওয়া যায় কিনা, কমানো যায় কিনা, সো দ্যাট বা ব্যাংকগুলোর নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ কমে গিয়ে কিনা, এগুলো পার্টিকুলারলি যদি আপনি একটু অ্যাড্রেস করেন। এনপিএল তো আমাদের ব্যাংকের আগেও ছিল, সেটা বোধহয় বেড়েছে, এবং সেই বাড়াটা কিছুটা করোনার জন্য আর কিছুটা তাদের আগে ছিল। ব্যারিস্টার মাসুম যেটা বললেন যে উইলফুল ডিফল্টার ইত্যাদি সংজ্ঞার এবং অর্থের অস্পষ্টতার জন্য এই অনেক ইনোসেন্ট লোককে অনেক সময় সাফার করতে হয়। তো এখানে হলো যে উইলফুল ডিফল্টার এইটা ঠিক করা খুব কঠিন।
আর উইলফুল ডিফল্টার হতে পারে যে যদি কোনো লোক হ্যাবিচুয়াল ডিফল্টার হয়, সেটা বলতে পারে দেখেন আমি তো লোন নেওয়ার পরে ফেরতই দেইনি, আমার দেওয়ার ক্ষমতা নাই। এবং সেখানে হলো যে লোন দেওয়ার সময় যদি ঠিক মতো বাছ বিচার করে তাহলে হয়তো এই প্রবণতাটা কমে যাবে। কিন্তু যেটা দেখা যায় যে আমাদের এখানে যারা প্রতিষ্ঠিত ব্যবসা করছেন তারা কোনো না কোনো এক সময় ব্যাংকের থেকে লোন নিয়েছেন, কারো কারো প্রবলেম ছিল জেনুইন। যেটা ব্যারিস্টার মাসুম বললেন যে এটা বড় বড় স্কেলে রিফর্মস দরকার, এটার ভিতর না যেও যেটা সহজে করা যায় সে হলো যে বাংলাদেশ ব্যাংক যদি ইম্পর্টেন্ট সেক্টরগুলোর অ্যাসেসমেন্ট করে, বাংলাদেশ ব্যাংক অথবা ব্যাংকের যে সকল অ্যাসোসিয়েশন আছে, ব্যাংক ওনার্স অ্যাসোসিয়েশন আছে, ব্যাংক ম্যানেজার্সদের অ্যাসোসিয়েশন আছে, এরা যদি সম্মিলিতভাবে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে যোগ দিয়ে যদি বিভিন্ন জায়গায় যে সকল সেক্টরে গ্রোথ পটেনশিয়াল আছে এবং যে সকল সেক্টরে লোন বেশি দেওয়া আছে সেই সব জায়গায় যদি একটা সেক্টর অ্যাসেসমেন্ট করে যে কোথায় কেমন রিস্ক হতে পারে বা সেখানে কি অবস্থা কি, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যাংকের পক্ষে একটা কাইন্ড অফ অ্যাডভাইজারি সার্ভিস তারা দিতে পারেন। এনপিএল এটা প্রভিশনিং দরকার, কিন্তু আগে আমি যেটা বলেছিলাম যে এনপিএল এর প্রভিশনিং ব্যাংকের সাউন্ডনেসের জন্য দরকার, এবং আর একটা দরকার হলো যে বিদেশের সাথে যে লেনদেন হয় সেখানে ব্যাংকের যদি সাউন্ড না হয় এবং মোটামুটি তাদের সাথে যদি এটা অ্যালাইনমেন্ট না থাকে তাহলে ব্যাংকের গ্রহণযোগ্যতা কমে যায়, ব্যাংকিং সেক্টর মানিটারি সেক্টরের গ্রহণযোগ্যতা কমে যায়। সেজন্য এনপিএল কমানো দরকার। কিন্তু এলপিএল কমানো এবং প্রভিশনিং এর পরে যদি এককালীন একটা চাপ সৃষ্টি হয় তাহলে যে পরিমাণ প্রভিশনিং এবং যে পরিমাণ এনপিএল হবে তাতে দৃশ্যত ওদের ভায়াবিলিটি আরো কমে যাবে। অন্য কথায় যে এইটা একটা প্রগ্রেসিভ টাইম হরাইজনে করা বোধহয় বাঞ্ছনীয়, যাতে একবারে না আসে। প্রভিশনিং এর পরে ট্যাক্সের কথা বলেছেন, আমি যত জানতাম যে প্রভিশনিং এর পরে সবটা ট্যাক্স হয় না, কিছুটা একটা রেয়াতি আছে, কিন্তু সে রেয়াতিটা বোধহয় যথেষ্ট নয় এবং বর্তমান পরিপ্রেক্ষিতে তো সেই রেয়াতিটা যথেষ্ট হবে না। আরেকটা হলো যে সরকার এই বেইল আউট বা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করার পরে এর এনফোর্সমেন্ট ইমপ্লিমেন্টেশন মোটামুটি ভাবে ব্যাংকের পরে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ব্যাংক তার ক্লায়েন্টকে চিনবে এবং ব্যাংক নতুন যে বড়োয়ার আসে নতুন সেক্টরে যদি লোন দিতে হয়, ব্যাংক সরকারের বিবেচনায় ব্যাংক ইজ এ বেটার জাজ দ্যান এ গভর্নমেন্ট অফিসিয়াল। আমার মনে হয় এখান থেকে বোধহয় আমাদের সরা উচিত নয়, কারণ সরকারের কাছে যদি দায়িত্ব আসে, সরকারের এই উপযুক্ত ম্যান পাওয়ার শর্টেজ আছে, সরকারের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, অর্গানাইজেশন নাই, তাতে এই ঋণ প্রবাহটা আরো কমে যাবে। আমাদের আলোচনায় এগ্রিকালচার সেক্টরের গুরুত্ব এবং এসএমইর গুরুত্ব আসছে, এবং এসএমই এবং এগ্রিকালচার তো ফুড সিকিউরিটি এবং এমপ্লয়মেন্টের জন্য দরকার, আর এসএমইও এই পরিবর্তিত ইকোনমিক কাঠামো যেটা হয়েছে তাতে এসএমই বা ছোট ইন্ডাস্ট্রি, মাঝারি সাইজ ইন্ডাস্ট্রি, এখানেও এমপ্লয়মেন্টের সুযোগ সবচেয়ে বেশি বড় ইন্ডাস্ট্রির চেয়েও। তাতে এদেরকে যদি ঋণ না দেওয়া হয় তাহলে যে এমপ্লয়মেন্ট দরকার সেই এমপ্লয়মেন্টটা হয়তো আমরা সৃষ্টি করতে পারবো না। কিন্তু সেখানে যেটা হাসান মনসুর বলেছেন যে যাদের এই সেক্টরে কাজ করা আছে এবং যারা এই সেক্টরের নেচার কি এবং এই সেক্টরের মূল এন্টারপ্রেনার কারা, এদের সম্পর্কে যারা পরিচিত তারা সেই সকল ব্যাংক এখানে দিতে পারবে। কিন্তু যাদের এই সকল সেক্টরের সাথে যথাযথ পরিচয় নাই, তাদের পক্ষে এই পরিস্থিতি হঠাৎ করে সেখানে যে ঢোকা বেশ কঠিন। আরেকটি আছে যে ব্যাংকের এই যে লোন অ্যাডমিনিস্ট্রেশনের যে খরচা, এটাও একটা বড়। ছোট লোনে তাদের লোন প্রতি খরচ বেশি হয়, সেই জন্য ব্যাংকের বোধহয় মুনাফার দিকে দৃষ্টি দেওয়াটা খুব দোষের নয়। ব্যাংকের বোধহয় সেই জন্য একটু প্রোঅ্যাক্টিভ না এই সেক্টরে লোন দেওয়ার জন্য। রিফাইন্যান্সিং এর যে স্কিম আছে, আমার ধারণা এই করোনা পরিস্থিতি শেষ হওয়া অথবা করোনা পরিস্থিতি শেষ হওয়া সম্পর্কে আমাদের যে নিশ্চিত হওয়া সেটা না আসা পর্যন্ত এই
ডিমান্ড ফর ক্রেডিট এবং দি অ্যাপেটাইট ফর ইনভেস্টমেন্ট এগুলো খুব স্ট্রংলি পিক আপ করবে না যে সময় সরকারের বিনিয়োগ ইকোনমিকে সাস্টেইন করবে। তবে ওই ওই যে একটা পিরিয়ড অফ আনসার্টেনটি, পিরিয়ড অফ নট হ্যাভিং এনাফ ইনফরমেশন, এনাফ নলেজ, এই সময় যদি এই যেটা আমাদের এনপিএর ক্লাসিফিকেশন প্রভিশনিং এর যে সকল শর্ত ছিল সেগুলো যদি আকস্মাৎ চাপিয়ে দেওয়া হয় তাহলে ব্যাংকগুলোর মধ্যে আরো শেকি হবে। এর মানে এই নয় যে ব্যাংকগুলোর দুর্বলতা যেখান থেকে আসে সেই দুর্বলতাগুলো প্লাগ বা বন্ধ করা থেকে বাংলাদেশ ব্যাংক বা সরকার বিরত থাকবে। তো আমার একটা এমন পরিস্থিতি আছে যেখানে এই এক্সেস লিকুইডিটিটাকে দিকে না তাকিয়ে আমার মনে হয় আমাদের দেখা উচিত যে যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই স্টিমুলাস প্যাকেজটা যথাযথভাবে যাচ্ছে কিনা, যেসব জায়গাতে এটা বাধা পাচ্ছে সেই বাধাগুলো দূর করা। কারণ আমি মনে করি এবং আমার মনে হয় আমরা সবাই এই বিষয়ে একমত যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে সাস্টেন করা বর্তমান পরিস্থিতিতে এবং যখন এই করোনার থেকে আমাদের যে শঙ্কা সেটা কাটতে শুরু করবে তখন যেন যথাযথ পরিমাণে যথেষ্ট পরিমাণে এই ক্রেডিট পাওয়া যায়। ক্রেডিট পাওয়া গেলেই তখন ইনভেস্টমেন্ট হবে এবং অর্থনীতিতে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। যেটা মাহবুব রহমান সাহেব বলেছেন যে ম্যানেজমেন্টের একটা চিন্তা আছে আমি মনে করি এবং চিন্তাটা থাকাটা অস্বাভাবিক নয়। তারা যে লোন দিয়েছে তাদের যে অ্যাসেট সেই লোনটা যদি ফেরত না আসে তাহলে তাদের লোনেবল ফান্ড এটা সাপ্লাইটা কমে যাবে। আবার অন্যদিকে তাদের পরে তাগিদ হলো তোমরা লোন বাড়াও এবং যে সেক্টর সাথে পরিচয় নাই সে সেক্টরও তোমরা আস্তে আস্তে যা করো সেগুলো সামাজিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। তো ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষে এই একটা ডিলেমা, এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন যে তারা অন্যান্য শর্ত পূরণ করবে আবার নতুন বড়োয়া নতুন সেক্টরও তারা প্রবেশ করবে, এই জায়গাটাতে তাদের ওভারকাম করতে হবে। মার্জার অ্যাকুইজিশন, এটা দেখে আমার মনে হয় যে মার্জার অ্যাকুইজিশন বোধ আমাদের এখানে হয়তো সহজ নয়। সহজ নয় এই অর্থে যে যে সকল ব্যাংকগুলো দুর্বল সেইগুলোকে নিয়ে যদি সেই দুর্বলতাকে কাটাতে হয় তাহলে যে সকল ব্যাংক বা যে সকল প্রতিষ্ঠান এই দুর্বল ব্যাংকগুলোকে নেবে তাদের এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা যথেষ্ট পরিমাণে দরকার। কাগজপত্র বা অন্যভাবে যেটা দেখা যায় খুব কম ব্যাংকের এত পরিমাণ এই সম্পদ আছে, যেটা করা সম্ভব সে হয়তো যে এতগুলো ব্যাংক না রেখে কিছু কিছু ব্যাংক বোধহয় কমিয়ে দেওয়া। সেখানেও একটা প্রশ্ন আসে যদি কতিপয় ব্যাংকে টেক ওভার করে এবং যেগুলো টেক ওভার করবে যারা তারা নিশ্চয়ই ভালো এবং স্ট্রঙ্গার ব্যাংক। তাদের এই সকল ব্যাংক যে সকল ক্লায়েন্টকে সার্ভ করে যদি তারা ডিজার্ভিং হয় তারা কিন্তু এই ঋণ অত সহজে পাবে না। এই সকল বিচার বিবেচনা আছে। তবে আমি মনে হয় আপনাদের সাথে দ্বিমত করব না যে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং ব্যাংকের পারফরমেন্স, ব্যাংকের অ্যাক্টিভিটিসে এফিসিয়েন্সি আসা দরকার। যে সকল জায়গাতে এফিসিয়েন্সি নাই সে জায়গায় বাংলাদেশ ব্যাংক, সরকার এবং ব্যাংক কমিউনিটি মিলে এফিসিয়েন্সি বাড়াবার চেষ্টা করতে পারে। যদি এফিসিয়েন্সি এবং তাদের সুষ্ঠুভাবে বড়োয়া নির্বাচন না করতে পারেন তাহলে এই সমস্যাটা সবসময় থেকে যাবে। আর যেটা ব্যারিস্টার মাসুম বলেছেন যে একই পরিবার বা একই লোকের দীর্ঘদিন ব্যাংক বোর্ডে থাকা এর ফলে যে আজকে যে ত্রুটি করছে সেই ত্রুটিটা সে ঢেকে রাখে। আবার অন্য প্রবণতাও দেখা যায় যখন ম্যানেজমেন্ট বা ওনারশিপ বা বোর্ড পরিবর্তন হয় তখন একটা স্পিরিট হয়ে যায় যে আবার আগে যারা ছিল তারা কি দোষ করেছে খুঁজে বের করি। তো এই যে পেছন দিকে যাওয়া এটাও বোধহয় আমাদের একটা প্রতিবন্ধকতা। এইসব মানসিক যে ধারণা সেই ধারণা থেকে বোধহয় আমাদের মুক্ত হওয়া দরকার। এবং ফাইনালি এই ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি দক্ষ না হয় এবং সুষ্ঠুভাবে না কাজ করে তাহলে যতই দেওয়া হয় যতই চেষ্টা করুক তাহলে ওই ঋণটা টার্গেট গ্রুপের কাছে পৌঁছবে না। ঋণ বিতরণের ফলে যে ইম্প্যাক্ট আমরা পাচ্ছি সেই ইম্প্যাক্ট আমরা পাবো না। এই সরকারের উদ্দেশ্য সমাজের চাহিদা এগুলো মেটাবার জন্যই ব্যাংকের এফিসিয়েন্সিটা একান্ত দরকার। সেই এফিসিয়েন্সিটা একটা প্রফেশনালিজমের থেকে
মাহবুব রহমান সাহেব তো বলছেন আমরা কি প্রফেশনাল না। আমার মনে হয় যে যে সকল ব্যাংকের পারফরমেন্স ভালো, সেখানকার ম্যানেজমেন্ট ভালো, বোর্ডও তাদেরকে অ্যাকোমোডেট করেছে। তবে আমি বলবো না ঢালাওভাবে যে সব জায়গায় এফিসিয়েন্সি আছে বা সব জায়গায় প্রফেশনাল না। তবে তবে সব জায়গায় প্রফেশনাল লেভেলটা একরকম না। বোর্ডেরও দরকার হয় তাদেরকে প্রফেশনাল গ্রো করার জন্য, প্রতিষ্ঠা করে নেওয়ার জন্য। আর যারা টাকা ইনভেস্ট করছেন তাদের তো এটা স্বাভাবিক চাহিদা যে তারা প্রফিট পাবেন। যদি প্রফিট কমে যায় তাহলে তাদের এই ইনসেন্টিভ টু ইনভেস্টমেন্ট সেটাও কমে যাবে। তো এই যে বেশ জটিল একটা সমস্যা আমাদের, যেটা আগের থেকেও ছিল, কিন্তু করোনা ভাইরাসের কোভিডের জন্য এটা আরো তীব্র এবং গভীর হয়েছে, এবং সেই তীব্রতা এবং গভীরতাকে আমাদের মোকাবেলা করতে হবে। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান স্যার, আপনি খুব সুন্দর কন্ট্রিবিউশন করলেন। ধন্যবাদ ডক্টর আহসানিস মনসুর স্যার, সৈয়দ মাহবুব স্যার, আপনাদের সবাইকে। আপনারা সবাই আলোচনা উপকৃত হয়েছেন। আমরা যেটা করতে চেয়েছি, এই যে অর্থনীতির টালমাটাল অবস্থা, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে এক্সেসিভ লিকুইডিটি, যেটা ইনএসেন্স একজন ব্যাংকার বলেছিলেন যে এই এক্সেস লিকুইডিটি কখনো স্বস্তির বিষয় হতে পারে না, কারণ এটা অস্বস্তির বিষয়। এই জন্যই যে আমাদের ডিপোজিটরদেরকে কিন্তু ঘড়ির কাটার সাথে সাথে তাদের এক্সপেন্সেস বাড়ছি, তাদেরকে একটু আমাদের তাদের প্রতি যে দায় সেটা বেড়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম উই আর নট জেনারেটিং এনি রেভিনিউ। তো আমাদের ডিসকাশন শেষ করছি। খোদা হাফেজ।